প্রথমে আমরা বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছি। আমরা একটু নিজেদের মাধ্যমে একটু পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করবো। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি কবিরুদ্দিন আহমেদ, আমি নগর উন্নয়ন অধিদপ্তরের অর্থনীতিবিদ হিসেবে কর্মরত এবং এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থা হিসেবে কর্মরত আছি। যে আমার বাম দিক থেকে যদি শুরু করে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সদস্য এআইসিসি পিরোজপুর পৌরসভা আসসালামু আলাইকুম, আমি শাহনওয়াজ আলী, বৈষ্ণববেদী ছাত্র আন্দোলনের জেলা ছাত্র মন্ডলীর প্রতিনিধি, সাবেক বর্তমানে এনসিপির সাথে যুক্ত আছি। আমি জাতীয় আমি প্ল্যানার এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থা। আসসালামু আলাইকুম, আমি মির্জা জাহিদ হাসান, আমি এই প্রকল্পের এক্সপার্ট হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি নাসির ফেরদৌস, এই প্রকল্পে আমি জিওলজিস্ট হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি শিক্ষক সাইদুজ্জামান, আমি এই প্রকল্পে আরবান প্ল্যানার আছি। আমি আহিয়ান বজলুল, আমি এই প্রকল্পের জুনিয়র ট্রান্সপোর্ট প্ল্যানার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহুর রহমান, সহকারী প্রকৌশলী, পৌরসভা পিরোজপুর। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সামাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা, পিরোজপুর পৌরসভা। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, ট্যাক্স কালেক্টর, পিরোজপুর পৌরসভা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী, পিরোজপুর পৌরসভা। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম পান্না, নির্বাহী পরিচালক পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ এবং সিএসসি সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বনিয়ামি, পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভা। শুভ অপরাহ্ন, আমি উপদেষ্টা সিনিয়র প্রধান, নগর উন্নয়ন অধিদপ্তর এবং প্রকল্প পরিচালকের দায়িত্ব। আসসালামু আলাইকুম, আমি শাহজাহান, প্রশাসক হিসেবে পৌরসভায় আছি। আমরা গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ আমরা নগর উন্নয়ন অধিদপ্তর, সেই অধিদপ্তরের একটা প্রকল্প সম্পূর্ণ জিওবি খাতে পিরোজপুর জেলার 3টা উপজেলা, পিরোজপুর সদর, নেসারাবাদ এবং নাজিরপুর উপজেলা, এবং পিরোজপুর সদর উপজেলার অংশই আরবান পিরোজপুর পৌরসভা এবং নেসারাবাদের সরকারি পৌরসভা এটা অন্তর্ভুক্ত। এই 3টা উপজেলার আওতায় আমরা পিরোজপুর পৌরসভার যে খসড়া আরবান এরিয়া প্ল্যান আমরা প্রস্তুত করেছি, সেইটার আজকে আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি, প্রশাসক পিরোজপুর পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক পিরোজপুর এবং উপস্থিত পিরোজপুর পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, পৌর পরিষদের কর্মকর্তাবৃন্দ, টিএমসি সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমার স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। নগর অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটা কেন্দ্রীয় নগর অঞ্চল পরিকল্পনা প্রণয়নকারী একটা দপ্তর, যা জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করে থাকি এবং নগরায়ণ সংক্রান্ত আমরা বিভিন্ন গবেষণা করে সরকারকে আমরা পরামর্শ প্রদান করে থাকি। এবং এই দপ্তরটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়, যার মূল কাজ হল মাস্টার প্ল্যান প্রণয়ন করা। এবং সময় পরিবর্তনে এবং প্রযুক্তির উৎকর্ষতার কারণে প্রচলিত আমরা যে প্ল্যান করি সেটার বাইরে আমরা কিছু পদ্ধতিগতভাবে পরিবর্তন হয়েছি। আমরা বর্তমান যে আধুনিক এবং ডিজিটাল প্রযুক্তি, যেমন আরটিকে জিপিএস, ড্রোন ইমেজ এবং জিএস এবং রিমোট সেন্সিং, এগুলো ব্যবহার করে ভূমিভাগ পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে, যা উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করে। সেই ক্ষেত্রে আমরা পিরোজপুর পৌরসভার পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সেই প্রযুক্তিগত বিদ্যা আমাদের যেটা আছে, আমাদের টেকনিক্যাল এক্সপার্ট আছে, তারা সেটা প্রয়োগ করার চেষ্টা করে। আপনারা জানেন অতি সম্প্রতি এই 2025 সালের 26 নভেম্বর বর্তমান সরকার একটা সমন্বিত স্থানিক পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই উন্নয়নের উদ্দেশ্যে একটা স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025 প্রকাশ হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে এই যে প্রণীত পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা আশা করা যায়। অর্থ প্রকল্পের মাধ্যমে এই অধিদপ্তর যে জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী যে সুস্থ পরিকল্পনা যে কৃষিজন সুরক্ষা, পৌরসভা ক্ষেত্রে নদী, জলবায়ু চিহ্নিত করে, পরিবেশ উন্নয়ন করে, সর্বোপরি
ওয়ার্ডের কর্মসংস্থান ইত্যাদির মাধ্যমে উন্নয়নের নতুন বিগত উন্নতি হবে। সেক্ষেত্রে আপনি সকলে সহযোগিতা এবং সেক্ষেত্রে আপনাদের মতামত দরকার। আমরা যে খসড়া প্ল্যানটা যেটা করেছি সেটার উপরে আপনাদের মতামত আমাদের এই পর্যায়ে খুবই দরকার। এই মতামতগুলো আমরা আজকেও নিব এবং আমাদের ইমেল কিছু আপনাদের কাছে দিব। আগামী সময়গুলিতে আপনাদের মতামত কিন্তু আজকে যারা উপস্থিত নাই আমাদের ব্যাপারে আমরা পুরো পরিষদের কাছে আমরা আপনার তথ্য দিয়ে যাবো, সেই টাইমটা দিয়ে যাবো, সেটা আপনাকে পরবর্তী দিতে পারবেন। এবং সেটা কিন্তু আমরা সরকারের যে নিয়ম অনুযায়ী কিন্তু একটা পাবলিক হিয়ারিংও আমরা এখানে করবো। আমরা আগেও কিন্তু পিআরের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডের আপনাদের মাধ্যমে কিন্তু মতামত নিয়েছি। এই প্ল্যানটা যেটা খসড়াটা হয়েছে সেটার উপরে আমরা আরো মতামত নিব, আজকে নেব এবং সামনের দিনগুলোতে নিব। আশা করি আপনাদের মতামত দিয়ে আমাদের এই প্ল্যানটাকে চূড়ান্ত করণে নিয়ে যাওয়ার আপনারা সহায়তা করবেন এবং আজকে সকলে উপস্থিত যারা আছে মতামত দিয়ে আজকে স্কিমের সাফল্য হতে করবে সেই আশা ব্যক্ত করে আমি এখানে সব ধন্যবাদ। অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রকল্পের আওতায় 3টা উপজেলা আছে। 3টা উপজেলার মধ্যে 2টা পৌরসভা। পিরোজপুর পৌরসভার ড্রাফট আরবান রিয়াল প্ল্যান স্থাপন করেছে। আমাদের প্রকল্পের যে মেইন অবজেক্টিভটা ছিল হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্ল্যান, অপটিমাম ইউজ অফ রিসোর্সেস এন্ড প্ল্যান ফর্মুলেশন। এখানে 3 ধরনের প্ল্যান আছে। স্ট্রাকচার প্ল্যান 20 বছর মেয়াদী, আরবান এরিয়া প্ল্যান আছে 10 বছর মেয়াদী, রুরাল এরিয়া প্ল্যান আছে 10 বছর মেয়াদী। এছাড়া অ্যাকশন প্ল্যান আছে আমাদের। এটা আমাদের প্রজেক্ট এরিয়া। প্রজেক্ট এরিয়া 3টা উপজেলা আছে, 2টা পৌরসভা আছে। মোট হচ্ছে 595 স্কয়ার কিলোমিটার আমাদের প্রজেক্ট। পিরোজপুর পৌরসভা হচ্ছে 29.8 স্কয়ার কিলোমিটার, 9টা এরিয়া পৌরসভা এবং 9টা ওয়ার্ড আছে। আমার মনে হয় আউটকামটা বেশি আলোচনা করবো, মানে সেটা কি হবে। আমরা কি কি সার্ভে করি সেটা একটু বলি স্যার। আমরা ফিজিক্যাল ফিচার সার্ভে, সোশিও-ইকোনমিক সার্ভে, জিওলজিক্যাল সার্ভে, ট্রাফিক এন্ড ট্রান্সপোর্টেশন সার্ভে, হাইড্রোজিওলজিক্যাল সার্ভে, ফ্লোরা-ফনা সার্ভে করি। এছাড়াও আমরা মৌজা ডিএলআরএস থেকে মৌজা ম্যাপ সংগ্রহ করে ডিজিটাইজেশন করি। এছাড়াও পিআরএ করি আমরা। মৌজা ডিজিটাইজেশন এটা হচ্ছে মৌজার একটা চিত্র। আমাদের পৌরসভায় পিএস মৌজা সংগ্রহ করেছি আমরা। 26টা মৌজা আছে আমাদের পৌরসভায়। ফিজিক্যাল ফিচার সার্ভে চিত্রটা, ফিজিক্যাল ফিচার সার্ভেতে আমরা যে কাজটা করি ড্রোন ইমেজ সংগ্রহ করে সেখান থেকে আমরা অ্যাট্রিবিউট স্ট্রাকচারগুলো করে অ্যাট্রিবিউট আকারে কালেক্ট করি। টোটাল আমার এক্সিস্টিং স্ট্রাকচার যদি আমি দেখি আমার 55,972টা স্ট্রাকচার আছে আমার পৌরসভার মধ্যে এবং রেসিডেন্সিয়াল স্ট্রাকচারের সংখ্যাই সবচেয়ে বেশি এখানে। রোড নেটওয়ার্ক আছে আমার 357 কিলোমিটার। এক্সিস্টিং রোডের যদি আমরা উইথ দেখি এখানে হচ্ছে 12 ফিটের, বিলো 12 ফিটের রাস্তা সংখ্যাই বেশি। ওয়াটার বডি আছে 4.18 স্কয়ার কিলোমিটার। এটা হচ্ছে আমার ড্রেনেজ নেটওয়ার্ক, মাত্র 38 কিলোমিটার ড্রেন আছে পৌরসভার মধ্যে। এক্সিস্টিং ল্যান্ড ইউজের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে রেসিডেন্সিয়াল ল্যান্ড ইউজই বেশি, 34% হচ্ছে রেসিডেন্সিয়াল ল্যান্ড ইউজ এবং এগ্রিকালচার হচ্ছে 29%। জিওলজিক্যাল সার্ভে আমরা 4 ধরনের সার্ভে করি। পিএস লগিং, এসপিটি বোরহোল, তারপর মাল্টি চ্যানেল অ্যানালাইসিস আর মাইক্রোক্লিমাট সার্ভে। জিওলজিক্যাল সার্ভে থেকে যে আউটপুটগুলো আমাদের আসে লিকুইফিকেশন পটেনশিয়াল, ইঞ্জিনিয়ারিং, সয়েল টাইপ এবং ফাউন্ডেশন সুইটেবিলিটি। হাইড্রোজিওলজিক্যাল সার্ভে আমরা 3 ধরনের সার্ভে করি। মনিটরিং ওয়েল স্থাপন করি, স্ল্যাগ টেস্ট করা হয় এবং পার্টিকেল বেস সার্ভে করা হয়।
ইলেকট্রিক মানে স্যালাইনিটিটা যদি আমরা দেখি যে পিরোজপুরে এই শ্যালো এবং ইন্টারমিডিয়েট দুইটা লেভেলে স্যালাইনিটির পরিমাণ অনেক বেশি, এবং ডিপ অ্যাকুইফারে অল্প কিছু একটা অংশ স্যালাইন আছে আর বেশ কিছু অংশ ডিপ অ্যাকুইফারের পানি স্যালাইনিটি নেই। এরপরে যদি আমরা আসি ওয়াটার কোয়ালিটি, মানে ড্রিঙ্কেবল ওয়াটারের কোয়ালিটি, সেটা হচ্ছে ডিপ অ্যাকুইফারের ড্রিঙ্কেবল ওয়াটারের কোয়ালিটিটা ভালো, ডিপ অ্যাকুইফার থেকে আমরা পানি সংগ্রহ করতে পারি। গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, এখানে হচ্ছে ইয়েলো এবং মানে অরেঞ্জ কালারের গুলো হচ্ছে আমরা রিচার্জ এরিয়া, এসব জায়গা থেকে ওয়াটারটা বেশি পানি রিচার্জ হয়। ফ্লোরাফোনা সার্ভেতে যেটা এসেছে এখানে হচ্ছে দুলারঘাটের যে কালীগঙ্গা আর কচা নদীর যে মোহনাটা আছে এই জায়গাতে হচ্ছে ডলফিনের স্যাংচুয়ারি আছে, এবং এটার অপোজিট সাইডে এখানে হচ্ছে বার্ড কলোনি আছে। সোশিওইকোনমিক সার্ভেতে হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে আমরা কাজ করেছি। এটা হচ্ছে পুরো উপজেলার একটা চিত্র, উপজেলায় বার্ড এডুকেশন, তারপর ড্রিঙ্কিং ওয়াটার, প্লেগ্রাউন্ডের অ্যাভেলেবিলিটি, এই ইনফরমেশনগুলো নিয়েছি আমরা, এবং এটা হচ্ছে তাদের স্যাটিসফ্যাক্টরি লেভেল, যে ইয়েলো কালারের গ্রিন কালারের যে পার্টগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে তারা একটা চিত্র আমাদের। পপুলেশন আমার বর্তমানে আছে ৭২,৬০০, আর প্রজেক্টেড পপুলেশন হবে প্রায় ৮২,০০০-এর মতো। ডেনসিটিটা যদি দেখি আমার পৌরসভা হচ্ছে দুইটা ওয়ার্ডে ডেনসিটিটা সবচেয়ে বেশি, তিনটা ওয়ার্ডে ৪, ৬ আর ৭ নম্বর ওয়ার্ডে হচ্ছে ডেনসিটিটা বেশি আছে। এটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। লাল অংশগুলো হচ্ছে হাই মানে উঁচু জায়গা, এবং নীল, সবুজ এবং নীল গুলো হচ্ছে কম্পারেটিভলি নিচু জায়গা। জিওলজিক্যাল সুইটেবিলিটি অ্যানালাইসিস আমরা দেখেছি যে জিওলজিক্যালি পুরো পৌরসভাটাই হচ্ছে বর্ডারের সুইটেবল, এবং এই যে গ্রিন জায়গাগুলো এগুলো হচ্ছে হাই সুইটেবল। হাইড্রোজিওলজিক্যাল সুইটেবিলিটি থেকে আমরা যদি দেখি পানির ড্রিঙ্কেবল ওয়াটারের স্যালাইনিটি সবকিছু মিলে পৌরসভার হচ্ছে ৭, ৬, ৭, তারপরে এই পাশে হচ্ছে এই দুলারঘাটের এই পাশে পানিটা হচ্ছে ভালো না, আর এগুলো হচ্ছে মডারেট সুইটেবল। প্লান্টেশন এরিয়া যদি আমরা দেখি পৌরসভার এভারেজ রিটার্ন পিরিয়ডে পৌরসভার খুব বেশি এলাকা প্লাবিত হবে না, কিন্তু যদি আমরা একটু ইয়েতে যাই ২০ বছর এবং ৫০ বছরের ইয়েতে যাই, তখন দেখা যাচ্ছে যে পৌরসভার এই সেন্টারটুকু বাদ দিয়ে বাকি জায়গাগুলো ইনঅ্যাক্টিভেট হচ্ছে। আমার এছাড়াও আমরা এগুলো সবকিছু মিলিয়ে একটা ডেভেলপমেন্ট কোন জায়গায় করা যাবে সেটার জন্য কিছু সুইটেবল এরিয়া আমরা ডিফাইন করেছি। এর মধ্যে হচ্ছে আমার গ্রিন কালারের যে এরিয়াগুলো এসেছে এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের জন্য সুইটেবল, এবং রেড কালারের এরিয়াগুলো এইসব জায়গায় ডেভেলপমেন্টের জন্য আসলে সুইটেবল না, জিওলজিক্যালি হাইড্রোজিওলজিক্যালি সবকিছু মিলিয়ে। এরপরে আমরা আরবান এরিয়া প্ল্যানে আসি, হচ্ছে পপুলেশনের গ্রোথ ট্রেন্ডটা আসলে কোন জায়গায় আছে। সেন্টারটা থেকে মেবি ৪, ৬ আর ২ নম্বর ৭, এই তিনটা ওয়ার্ডে হচ্ছে আমার পপুলেশন ডেনসিটিটা সবচেয়ে বেশি আছে, এবং এই পৌরসভার যে এজের দিকে আসলে লোকজন ওখানে থাকেই না, বসবাস করে না আর কি দেখাবে। এরপর আমাদের যে মেজর প্রবলেমগুলো এসেছে টিআরএ থেকে, সেগুলো হচ্ছে ন্যারো রোড কন্ডিশন, ল্যাক অফ ব্রিজ অ্যান্ড কালভার্ট, ওয়াটার লগিং, ইলিগাল এনফোর্সমেন্ট অফ খাল, তারপরে হচ্ছে ল্যাক অফ fresh drinking water, insufficient water supply system, absence of playground, absence of recreational facilities, street light এর অভাব আছে, lack of street light আছে, lack of water waste management আছে, embankment নাই, এবং সাইক্লোন শেল্টারের অভাব রয়েছে পিআরএ তে এসেছে। তো এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রপোজাল হচ্ছে এখানে একটা
নাম্বার ওয়ার্ডে একটা ফিকাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যানের প্রপোজাল দেওয়া হয়েছে, ওয়েস্ট ডিসপোজাল গ্রাউন্ড, ওয়েস্ট রিসাইকেল ফ্যাসিলিটির প্রপোজাল দেওয়া হয়েছে 3 নম্বর ওয়ার্ডে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশনের প্রপোজাল আছে। ওয়াটার সাপ্লাই যদি আমরা দেখি, আমার এক্সিস্টিং যে পপুলেশন আছে সেই পপুলেশন অনুযায়ী আমার ডেইলি যে ওয়াটার সাপ্লাই এক্সিস্টিং এবং প্রপোজ যেটা আছে, ডেইলি ওয়াটার সাপ্লাই আমার শর্টেজ আছে। এটা হচ্ছে আমার যে এখন যে পৌরসভা থেকে ওয়াটারটা সাপ্লাই হয় সেটা প্লাস আমার আন্ডারগ্রাউন্ডে যে ওয়াটারটা স্টোরেজ আছে সেটার পরেও আমার হচ্ছে 1379 কিউবিক মিটার ডেইলি আমার ওয়াটারের মানে শর্টেজ আছে পৌরসভাতে। এটার জন্য হচ্ছে আমাদেরকে আলাদা করে মেজার নিতে হবে। ওয়াটার সাপ্লাই থেকে আমরা প্রপোজাল দিয়েছি হচ্ছে ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট অফ দ্য এক্সিস্টিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনক্লুডিং স্যালাইনিটি রিমুভাল ট্রিটমেন্ট। যেহেতু আমাদের সার্ভিসের পানিতেও স্যালাইনিটি আছে, সেই ওয়াটার স্যালাইনিটি রিমুভাল ট্রিটমেন্ট করতে হবে। আর হচ্ছে establishment of bigger diameter deep tube well to serve fresh drinking water and supply. রোডের যে প্রপোজালটা আছে এটা হচ্ছে আমাদের উপরে ট্রান্সপোর্টের একটা প্রেজেন্টেশন আছে, সেটাতে ডিটেইল বলতে আমি এটা ডিটেইলে যাচ্ছি না। এটা হচ্ছে আমার টোটাল পৌরসভার ল্যান্ড ইউজ প্ল্যানটা। এই ইয়েলো কালারটা হচ্ছে সব, ইয়েলো কালারগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এগুলো হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। আর ভিতরে এখানে আছে বাজার এরিয়াটা, কমার্শিয়াল এরিয়া, উপরে একটা ইউনিভার্সিটির কিছু অংশ পড়েছে পৌরসভার মধ্যে। আর বাকি যে প্রপোজালগুলো আছে সেগুলো হচ্ছে এখানে পয়েন্ট আকারে দেখানো আছে। এটা হচ্ছে একটা প্রপোজাল গুলো হচ্ছে কোন ওয়ার্ডে কোন কোন প্রপোজাল দেওয়া হয়েছে সেটার একটা ম্যাপ এখানে দেখানো হচ্ছে। ওয়ার্ড 1 এর প্রত্যেকটা ওয়ার্ড অনুযায়ী আলাদা আলাদা করে প্ল্যান করা আছে। 1 নম্বর ওয়ার্ডে আমরা কি কি প্রপোজাল দিয়েছি, ক্যাপিটাল মার্কেট, সেন্ট্রাল পার্ক, গ্রিন স্পেস, কিচেন মার্কেট, প্ল্যান রেজিডেন্সিয়াল হাউজিং, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, প্রাইমারি স্কুল, পাবলিক টয়লেট, সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন। এরকম করে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে কিছু প্রপোজাল দেওয়া আছে। 3, 4, 5, 6, 7 সবগুলো ওয়ার্ডেরই আলাদা করে প্রপোজাল দেওয়া আছে। এছাড়াও আমরা ধন্যবাদ আমাদের একটা প্রেজেন্টেশন হবে, তারপরে আপনাদের মতামত করে এখন আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। প্রেজেন্টেশন আছে তখন আমরা একসাথেই সকলের জন্য মুক্ত করে দেবো আমাদের জন্য, তখন আমরা মতামত হচ্ছে আমরা নিজেরা এই পর্যায়ে প্রকল্পের উপর প্রেজেন্টেশন করার জন্য অনুরোধ করেছি প্রকল্পের পরিকল্পনাবিদ তামজিদ হাসানকে। আমাদের এই প্রজেক্টের ওনারা কনসালটেন্ট ফার্ম, ওই কনসালটেন্ট ফার্মের ছিল আমাদের পরিকল্পনাবিদ, ওনাকে রিকোয়েস্ট করছি আপনি আপনার প্রেজেন্টেশনটা দেখুন প্লিজ। ধন্যবাদ প্রকল্প ব্যবস্থাপক এবং ধন্যবাদ আমাদের পূর্ববর্তী বক্তা, আপনি প্রেজেন্টার, সুন্দর করে আমাদের প্রপোজালগুলো দেখিয়েছেন। আমি একটু অ্যাটেনশন ড্র করছি আমাদের সভাপতি মহোদয়। আসলে প্ল্যান আসলে একমুখী না, প্ল্যানটা আসলে আপনাদের তরফ থেকে আমাদের ফিডব্যাকটা অনেক বেশি লাগবে, কারণ এই প্ল্যানটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় আলটিমেটলি মিউনিসিপ্যালিটিগুলো সবচেয়ে বড় অর্গানাইজেশন, আমাদের মূল অর্গানাইজেশন যারা এটাকে ক্যারি ফরওয়ার্ড করবে। সুতরাং আপনাদের উপযোগী করে আমরা প্ল্যানটা করতে পেরেছি কিনা সেই ফিডব্যাকগুলো যদি আমাদেরকে দেন, এই প্ল্যানটা আসলে বাস্তবায়িত হবে। তো আমি আসছি, আমরা ট্রান্সপোর্টেশন নিয়ে আসলে কথা বলবো, এরপরে পাবলিক স্পেস নিয়ে 2টা প্রেজেন্টেশন আছে। তো আমি সংক্ষেপেই যাব। আমরা যেহেতু প্রকল্প এলাকা নিয়ে অলরেডি একটু আমরা ইন স্পেসিফিক ডিসকাশন পেয়েছি, আমি এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করছি ফটো এরিয়া এবং জায়গাগুলোতে। আমি সরাসরি আসি আমরা আসলে কি ধরনের সার্ভে বা এগুলো করেছি, আমি জাস্ট সংক্ষেপে বলছি।
যেমন আমরা রোড ইনভেন্টরি করেছি, রোডের টাইপোলজি, অন্যান্য জিনিস, ট্রাফিক কাউন্ট করেছি যে কোন কোন রাস্তায় কি মানে কি পরিমাণ গাড়ি যাওয়া আসা করে। এরপরে করেছি পেডিস্ট্রিয়ান, কোন রাস্তাগুলোতে পেডিস্ট্রিয়ান বেশি এবং ঘন্টায় কি পরিমাণ লোকজন এটাতে যাওয়া আসা করে। এরপরে করেছি ট্রাভেল টাইম সার্ভে, যে আমার একটা পয়েন্ট থেকে শহরের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে কত সময় লাগে। এরপরে করেছি ওয়াইজিং ডেস্টিনেশন সার্ভে, মানে কোন জায়গাগুলোতে আসলে আমাদের ট্রাফিক প্রডিউস হয়, স্কুল কলেজ বা অন্যান্য সেবা সংস্থা যেগুলো আছে তারাও কি অ্যাট্রাক্ট করে। তার মানে যেখান থেকে আমার রেসিডেন্স আছে সেখান থেকে যাতে স্মুথলি সে তার কাজের জায়গা, পড়াশোনার জায়গা এবং অন্য সেবা যেখানে গ্রহণ করতে যাবে সেটা যাতে সহজে করতে পারে। এবং এটার মাধ্যম কি দুইটা মাধ্যম আমাদের এই পিরোজপুর পৌরসভার জন্য। একটা হচ্ছে আমাদের রোড ইনফ্রাস্ট্রাকচার, যেটা দিয়ে আমাদের অধিকাংশ জায়গাগুলো দিয়ে আমরা আসলে কভার করছি ট্রান্সপোর্টেশনের। আরেকটা হচ্ছে ওয়াটার ওয়েজ। আমরা জানি যে আমাদের এই শহরটা কিন্তু প্রাচ্যের ভেনিস হইতে পারতো, কারণ এখানে জালের মতো বিস্তৃত ওয়াটার নেটওয়ার্ক আছে। কিন্তু আমরা প্রায়শই দেখি যে ডেভেলপমেন্ট করতে যে নিজেদের প্রতি নিজেরাই করি। অনেক সময় আমাদের যে লো কস্ট যে ওয়াটার ট্রান্সপোর্টেশনটা সেটা আমরা বন্ধ করে ফেলেছি, ওইখানের উপর যে কালভার্ট বা ব্রিজ তৈরি করেছি ওইখানে নেভিগেশনটা হয় না। তারপর আবার দেখবো যে আমাদের ময়লা ফেলেছি খালের ভিতরে, যে কারণে দেখবো যে ওটার বেড এত উঁচু হয়ে গেছে সিলটেশনের কারণে যে ওইটা দিয়ে আর নেভিগেশন করছে না। সুতরাং আমরা যদি সাস্টেইনেবল ট্রান্সপোর্টেশনটা করতে চাই এবং আমাদের এই শহরটাতে সত্যিকারে বসবাসযোগ্য এবং এই শহরটাকে এই দক্ষিণ অঞ্চলের মধ্যে অ্যাট্রাক্টিভ করতে চাই, তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে সেরকম বিষয়ে আমরা কিছু করার আমরা বসেছিলাম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা এখানকার ট্রাফিক সার্ভেটা করেছি। জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িগুলো যাচ্ছে, দেখেন এটা একটা ইন্টারসেকশন, ছোট্ট একটা ইন্টারসেকশন, কিন্তু লাইন অফ সাইট যেটাকে বলে, মানে আমি যদি বামে যাব অথবা সামনে যে একটা ক্রস করব সেখানে একটু আগে থেকে আমাকে দেখতে পারতে হবে দুই পাশে কোনো গাড়ি আছে না অপোজিট ডিরেকশন থেকে। দেখেন এখানে কিন্তু আমরা যদি দেখি যে খুব মানে ডিফিকাল্ট হয়ে যাবে যে এই সাইড থেকে যে গাড়িগুলো আসবে সে ওই সামনে সোজাসুজি রাস্তায় যে কোনো গাড়ি আছে কিনা, সুতরাং এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সিটা বাড়বে। এবং আমার আসলে যেটা হবে যে আমার আলটিমেটলি সব গাড়িকে স্লো করতে হবে এই জায়গায়, এরকম একটু পর পরই গাড়ি স্লো করতে হবে, মানে সেই হোক সেটা ইজি বাইক হোক সেটা অন্য কোনো গাড়ি, আদারওয়াইজ এখানে অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সি বাড়বে। তার মানে আমাদের যদি করণীয় থাকে বিল্ডিং পারমিশন যখন এখান থেকে দিবেন অ্যাট লিস্ট মোড়ের যে জায়গাগুলো আছে সেখানে যদি পর্যাপ্ত বেড থাকে মানে কার থাকে, অথবা ওইখানকার বিল্ডিংটা সরাই করতে হবে নির্দিষ্ট পরিমাণ সেফ ব্যাক, সো দ্যাট ওই যে গাড়িগুলো আসবে বা যাবে তারা যেন ওই পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা যদি দেখতে পায়। এরপরে আমরা আসি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আসলে কি অবস্থা আছে। সবথেকে মজা দেখেন যে আমাদের যে ফাংশনাল ক্যাটাগরি, আমাদের এতটা একটা মিউনিসিপ্যালিটি দেখেন তার মধ্যে মেজর যে ফাংশনাল মানে ন্যাশনাল হাইওয়ে ক্যাটাগরি রাস্তা একটা, তারপরে যে রাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে জিলারো আর উপজেলারো, আর বাকিগুলো আরবান রোডের সাথে আছে। এরপরে আসলে আমরা দেখার চেষ্টা করছি এই রোডগুলো আসলে উইক কত। তো সাধারণত কি অন্য জায়গায় যদি আমরা প্ল্যান করতে যেতাম সেখানে আমরা আসলে প্ল্যানে এরকম থাকে যে 100 ফিট রোড, 80 ফিট রোড, 50 ফিট রোড এরকম প্রস্তাবনা আসে। কারণ কি একটা সময় শহরের জনসংখ্যা বাড়বে, এখনো হয়তো কম আছে, কিন্তু আমি যদি আজকে রোড দিতে না পারি আমার কিন্তু ভবিষ্যৎটা আসলে থেমে যাবে এই জায়গাটায়। কিন্তু আমার এই শহরে অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখি আমার 24 ফিট রাস্তা আছে খুবই কম। দেখেন শুধুমাত্র ওই লাল রোডটা আমাদের 24 ফিট রাস্তা নেই, 24 ফিট রাস্তা মানে দুইটা গাড়ি খুব সুন্দর করে যাওয়া আসা করতে পারে। এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড। আমাদের যে কোনো বেসিক স্ট্যান্ডার্ডে 24 ফিট হলো মানে ন্যূনতম, যেখানে স্মুথলি দুইটা গাড়ি যাওয়া আসা করতে পারে। আর দুইটা গাড়ি যাওয়া আসা করতে পারে এরকম কি 18 ফিট যদি রাস্তা হয়, 16 থেকে 18 ফিট রাস্তা যদি হয় তাহলে খুব স্পিডে যাইতে পারবে না, কিন্তু পার হয়ে যেতে পারবে। কিন্তু 16 ফিটের নিচে যত রাস্তা আছে কোন রাস্তাতে একটা গাড়ি যদি আসে আরেকটা গাড়ি যদি পার হতে পারবে না, তাকে কোন জায়গায় থামাইতে হবে অথবা আরেকটা গাড়িকে সরে পাশ দিয়ে সরে তাও অনেক সময় যেতে পারবে না, কানে কানে লেগে যাবে, গাড়িগুলো যে লুকিং আছে সেখানে লেগে যাবে। তার মানে আমি এখানে প্ল্যান করব কি মানে এফিশিয়েন্সি বাড়াবো, আমার এখানে বেসিক সার্ভিসটাই নাই। তো এখানে পরামর্শ হচ্ছে অ্যাট লিস্ট আমাদের যে জায়গাগুলো আছে সেই জায়গা কিন্তু বেসিক সার্ভিস না, মানে 18 ফিট রাস্তা আমাদের আসলে এনশিওর করতে হবে, বিশেষ করে আমাদের যে প্রাইমারি ব্যাকবোনটা আছে। এরপর হয়তো ফেজ বাই ফেজ আমরা বাকি রাস্তাগুলোকে আসলে মোটামুটি করতে পারবো। আর যেখানে এখন তো করা যাবে না সেখানে আপনাদের সাথে বসে আমাদের স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে, সেক্ষেত্রে আমরা অনলাইন করবো না ওই জায়গাগুলোতে আমরা ডেভেলপমেন্ট আপাতত বন্ধ রাখবো, অথবা যে নতুন বিল্ডিংগুলো আছে আমরা রাস্তার প্রপোজাল দিয়ে রাখতে পারি যতদিন পর্যন্ত ওই বিল্ডিংটা না ভাঙবে ততদিন পর্যন্ত হয়তো থাকবে এখানে, কিন্তু ভেঙে যখন আমরা নতুন করে বিল্ডিংটা করতে যাবে তখন আপনারা এখান থেকে অ্যাট লিস্ট ওইটুকু জায়গা ছেড়ে তারা বিল্ডিংটা করে।
এরকম অনেকগুলো স্ট্র্যাটেজি কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে হবে, কারণ এটা আমাদের থেকে চাপাই দেওয়ার বিষয় না, যারা আপনাদের স্থানীয় তাদের পরামর্শ নিয়ে আমরা এই কাজটা করবো। এরপর আমরা যদি দেখি রাস্তার কাঁচা এবং পাকা দিক, রাস্তা যদি দেখি আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের যেগুলো সবুজ সেগুলো পাকা, তারপরে স্টিল মানে স্টিল এখন পর্যন্ত অনেকগুলো রাস্তা আছে যেখানে আসলে কাঁচা, তার মানে একটা মিউনিসিপ্যালিটি কিন্তু সেটা মানে এটা রুরাল এরিয়াতে তো আমরা মানে এক্সপেক্ট করতে পারি। তার মানে এখানে প্রচুর বৃষ্টি হয় এবং এটা পানির জায়গা, কারণ এই রাস্তাগুলোকে আমাকে পর্যায়ক্রমে অল ওয়েদার বলে কনভার্ট করতে হবে। এরপরে আমরা আসছি যে আমাদের এই রাস্তাগুলো আমি বলেছিলাম তো অনেকগুলো সার্ভে করেছি, সার্ভে করার উদ্দেশ্য ছিল যে কোন রাস্তাগুলো লেভেল অফ সার্ভিস, মানে আমি রাস্তাটুকু যতটুকু চওড়া করেছিলাম সেই চওড়াটা কি ওইখানে যে পরিমাণ গাড়ি যাওয়ার কথা সেটা কি যেতে পারছে কিনা। তো আমরা দেখছি যে সবুজ জায়গাগুলো সেটা রাস্তার যে চওড়া বা ডিজাইন ক্যাপাসিটি যেটা ছিল, ফর এক্সাম্পল প্রতি ঘন্টায় 200 গাড়ি যেতে পারবে, সেটা ওই 200 গাড়ি যাওয়ার মতো ক্যাপাসিটি আছে ওই রাস্তাগুলোতে। বাকি যে রাস্তাগুলো লেভেল অফ সার্ভিস যেখানে দেখেন আমরা লাল বা অন্য কালার দেখতেছি, তার মানে ওই রাস্তাতে ওই পরিমাণ গাড়ি যেতে পারছে না, তার মানে এখানে ম্যানেজমেন্ট আমাদেরকে করতেই হবে। তো ম্যানেজমেন্ট করতে হবে অথবা ওই রাস্তাকে মোটা করতে হবে। এখন ডিসিশন আপনাদের যে আসলে কোনটা আমরা চাই, আমরা দুইটারই অল্টারনেটিভ করছি যে আইদার ওইখান থেকে ম্যানেজমেন্ট করতে হবে, যে আইদার আপনার মডেল করতে হবে, অথবা ওইখানে নন মোটরাইজড ভেহিকল একটা সাইড দিতে হবে, আর যারা মোটরাইজড ভেহিকল তারা আরেকটা লেভেল চলবে। তো এই ধরনের অপশনগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপর আমরা আরেকটা কাজ করেছিলাম যে এই যে আরবান সেন্টার বা মিউনিসিপ্যালিটি সেটা তো আসলে একটা আইল্যান্ড না, তাই না? এটা যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এখান থেকে আমরা পুরো ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে। আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে কোন মানে শহরের চারদিকে যে রাস্তাগুলো আছে কোন সাইড থেকে কত বেশি ট্রাফিক আসে এবং কোন মধ্যে ফুটপাথ নাই কিন্তু রাস্তার উপর দিয়ে মানুষজন চলাফেরা করছে। ক্লাব রোড তার একটা উদাহরণ, বাজার বা ওই জায়গাগুলো আছে, যে কারণে আমাদের সবগুলা ট্রাফিকেরই স্পিড কমে যাচ্ছে ওই জায়গাগুলোতে। সুতরাং ওইখানে ওই জায়গাগুলোতে পার্টিকুলারলি ফুটপাথ কোনো ফ্যাসিলিটিগুলো আসলে নিতে হবে। এরপরে আমরা যখন প্ল্যানের কথা ভাবছি যে আসলে একটা ট্রান্সপোর্টেশন প্ল্যানটা কি হবে, আমরা মোটা থেকে তিনটা বড় পিলারের উপর দাঁড়িয়ে প্ল্যানটা করতে চাই। একটা হচ্ছে যে এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল, তার মানে আমাদের যাতে পলিউশনটা কম হয় এবং আমরা যতটা নেচারকে ডিস্টার্ব কম করি, এটা হলো এক নাম্বার মানে ক্রাইটেরিয়া। দুই নম্বর হলো লো কস্ট, এটা আমাদের টাকা অনেক বেশি খরচ না হয় এবং সোশ্যালি মানে অধিকাংশ মানুষকে আমরা অ্যাক্সেস দিতে পারি। তিনটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমাদের প্ল্যানগুলো আমরা তৈরি করেছি। আপনাদের যারা কনসার্ন স্টেক হোল্ডার তাদের সাথে আমরা বসেছিলাম। এরপরে আমরা আসলে এই শহরের ডেভেলপমেন্টটাকে পারসিভ করার চেষ্টা করেছি। আমরা প্ল্যানের পর প্ল্যান করে যাব, যদি আপনারা আসলে এখানে কোনো স্কিম না নেন তাহলে কিন্তু এটা যেভাবে প্রপোজ সেভাবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, ব্রড এক্সাম্পল। তার মানে এটা হয়তো এখনই পুরোটা করা লাগবে না, আমরা ফেজ বাই ফেজ যদি করি, পরিকল্পিতভাবে যদি শহরটাকে তৈরি করতে চাই, জাস্ট প্রথম যে সার্কিটটা যেটা আমাদের রোড সাইড হাইওয়েতে একটা বড় ডি এর মতো হাফ সার্কেল, এটার বাইরে ইমিডিয়েট, কারণ ওইখানে অলরেডি তো জমির দাম অনেক বেশি এবং ওইখানে অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে। সেখানে আমি যদি এখন এটা করতে চাই, এখন হয়তো ইকোনমি আমাকে সাপোর্ট করবে না, কিন্তু ইমিডিয়েট এটার পরে যে জায়গাগুলো আছে মাননীয় সভাপতি, এখানে যদি আমরা চাই যে এই জায়গায় পরিকল্পিত উপায়ে ফেজ বাই ফেজ ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে আপাতত ভিতরের জায়গাগুলোতে আমরা ডেভেলপমেন্ট পারমিশনটা মানে ডিসকাস করতে হবে এবং এইখানে সার্ভিসের আওতায় নতুন করে প্লট বা রেসিডেন্সিয়াল কমার্শিয়াল জায়গা তৈরি করতে হবে। সুতরাং তারা আসলে ওই পরিকল্পনার ভিতরে যাতে বসবাস করতে পারে। একটা সময় দেখা যাবে আজ থেকে 20 বছর পরে আপনার পুরো যে আমরা সবুজ যে জায়গাটা দেখেছি এই জায়গাটা পরিকল্পিতভাবে তৈরি হয়েছে। সুতরাং এইগুলোকে মাথায় রেখে আমরা একটু পরবর্তীতে দেখি যে আমাদের অন্যান্য প্রপোজালগুলো কি আছে। আমরা দেখেছি যে সরকারের এই বেসিক্যালি একটা শহরকে বেসিক্যালি থাকার জায়গা না, একটা শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডের জায়গা, পলিটিক্যাল স্পেস অফ ইকোনমি যেটা। তো সেই জায়গাতে শহরের মূলত আসে এই যে সার্ভিস, যেটা মিউনিসিপাল সার্ভিস যে জায়গাটা আছে, তারপরে আমার ডিসি অফিস, তারপরে ইওনো অফিস, এই জায়গাগুলোতে মানুষের সবচেয়ে বেশি অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়। তো এইটাকে আসলে আমাকে মাথায় রেখে আসলে পরিকল্পনাটার দিকে আগাইতে হবে, ওইটাকে কেন্দ্র করে আমার রাস্তা বা অন্যান্য জিনিসপত্র আমাদের আগাচ্ছে। তো এরপর আমরা দেখেছি যে আমাদের অ্যাডজাসেন্ট গ্রোথ সেন্টারগুলো কোথায় আছে। দেখেন মিউনিসিপ্যালিটির একদম শেষ কর্নারে উপরের দিকে নদীটার সাথে একটা বড় গ্রোথ সেন্টার আছে। সুতরাং ওইটার সাথে ইন্টার কানেক্টিভিটিটা আমার শহরের এই পাশের বাজার এবং ওই পাশের জায়গার সাথে একটা কানেক্টিভিটি দরকার। তারপরে যদি আমরা দেখি যে আমাদের বাস স্ট্যান্ডগুলো কোথায় আছে, আমরা ম্যাপের মধ্যে শো করছি।
তারপরে যদি দেখি যে আমাদের টিকটকে যে প্ল্যানটা দেখাচ্ছিল সেখানে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কগুলো কোথায় হবে, ফর এক্সাম্পল যেখানে ইউনিভার্সিটি হবে সেখানে কিন্তু প্রচুর ট্রিপ যাবে, তাই না? অনেক লোকজন এখানে যাওয়া আসা করবে, কারণ একটা সময় ইউনিভার্সিটি আসতে হয়তো এখানে কিছু নেই, কিন্তু 10 বছরের মাথায় কিন্তু এখানে হাজার হাজার ছাত্রছাত্রী এখানে আসবে, তারা কিন্তু আমাদের এই শহরেই থাকবে, এখান থেকেই প্রতিদিন এখানে যাবে। সুতরাং ওই রাস্তাটাকে এখন আমার যদি ওটা জেলা রোড, এখান থেকে ঢাকা থেকে গাড়ি যাওয়া আসা করে, তার মানে ওইটা কিন্তু পরবর্তীতে কতটুকু সার্ভ করতে পারবে আমাদের এই রাস্তা যদি মোটা না করে, তাহলে কিন্তু ভবিষ্যতে এই রাস্তায় কনজেশন তৈরি হচ্ছে। তারপরে আমরা উপরের দিকে আরেকটা আছে যে আমাদের লাইভ ইন্ডাস্ট্রির একটা জোন দেখেছি, সেই জায়গাতেও কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কটা বেড়ে করতে হবে, ওইখান থেকে যাতে সহজে মালামাল যাওয়া আসা করতে পারে, মানুষ ওইখানে সহজে যাওয়া আসা করতে পারে। এইটা আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের এখন কোন রাস্তাটা 24 ফিট আমরা করতে চাই, কোনটা 18 ফিট করতে চাই, আর কোনটা ন্যূনতম 12 ফিট করতে চাই। বিশেষ করে লাল ব্যাগে 24 ফিট, এই জায়গাগুলোতে 24 ফিট করতে হবে এক্সিস্টিং, মোটা করলেই হবে। আর এটা আসলে আমাদের আরএসডি প্রপোজাল, এই আরএসডি প্রপোজাল নিয়ে আমার কথা আছে। আমাদের পরিকল্পনা দৃষ্টিকোণ থেকে আরএসডি যে এই যে বাইপাস, নতুন বাইপাস, এটা আসলে ফাংশনিং করবে না, কারণ অলরেডি আমাদের এটা বাইপাস, এই বাইপাসের পাশ দিয়ে কিন্তু অলরেডি ডেভেলপমেন্ট শুরু হয়েছে, এবং এটা নতুন যদি এটা আমার রাস্তাই করতে হয়, ওয়াই নট আমি শহরটাকে আরেকটু মানে শহরের আর্বান ক্যারেক্টারটা কিন্তু অল্প একটু জায়গায় সেন্ট্রাল জায়গাটা, যদিও পোর্শন অনেক বড় থাকে, কিন্তু আমরা যদি আরেকটা বড় সার্ভে আমি যে দিকে ঠিক উপরে যেরকম একটা আছে আমাদের রাস্তার যে একটা ব্যাকবোন, ঠিক আমরা নিচ দিয়ে আরেকটা রাস্তার ব্যাকবোন তৈরি করতে চাই, যাতে করে আমার এই মাঝখানের জায়গাটা ইন দা মিন টাইম আমরা ডেভেলপমেন্ট প্রমোশন করতে চাই। সুতরাং সামনের দিকে ভবিষ্যৎ আরবান এরিয়াতে তো ওইটা হয়, তাতে করে হবে ওইটা ম্যানেজমেন্ট করতে পারবো এবং ওইখানে সার্ভিস ফ্যাসিলিটি আমরা ইজিলি দিতে পারবো। এবং পাশাপাশি আমরা এই যে দুইটা এই শহরকে এই খালের এই পার এবং ওই পারকে কানেক্ট করার জন্য দুইটা ব্রিজের প্রপোজাল দিচ্ছি, যে যাতে ওই জায়গাতে সহজে ওই পাশে চলে যায়, ওই পাশের লোকজন এখানে সহজে আসতে পারে। এবং এরপর আমরা দেখার চেষ্টা করেছি এখানে কোন জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হয়, যে পয়েন্টগুলোতে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেই জায়গাগুলোতে রিডিজাইন করতে হবে, বিশেষ করে মাঝখানে আইল্যান্ড করতে হবে, যাতে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট না হয় যাওয়ার আসার সাথে। এবং যে সমস্ত ইন্টারসেকশনগুলোতে রিডিজাইন করতে হবে আমরা মার্ক করে দিয়েছি, হয়তো আমরা এখন স্যাম্পল দিয়ে দিব এটাগুলো রিডিজাইন কিভাবে হতে পারে। এরপর আমরা পটেনশিয়াল আমাদের যে ওয়াটার নেটওয়ার্ক, বিশেষ করে যদি বড় ওইখান থেকে ডলারও না যায়, ছোট ছোট নৌকাগুলো আসতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। সুতরাং তাহলে দেখা যাবে যে রোডের পরে অনেক চাপটা পড়ে গেছে। আমাদের বাজারটা কিন্তু দেখেন ব্যাংকগুলো একদম খালের পাশে, সুতরাং এটা ইজিলি এই কানেকশনটা তৈরি করতে পারবো আমরা। এরপরে আমরা আসছি যে কোন কোন জায়গায় আমরা যে বোর্ড যে নেটওয়ার্কটা দিলাম, খাল দিলাম, সেই খালগুলোতে আমাদের আসলে ঘাট দিতে হবে। সুতরাং আমাদের যে জলযান যেগুলো আছে সেইগুলোতে ইজিলি মালামাল এবং মানুষকে আসলে ট্রান্সফার করতে পারে, রাস্তার সাথে ইন্টিগ্রেট করতে পারে, রাস্তার যেখানে ইন্টারসেকশন আছে সেই জায়গাটায় আসলে আমরা বোর্ড গার্ডগুলো দিতে চাই। তো এরপর যে এইগুলো হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন পয়েন্ট অফ ভিউ থেকে প্রপোজালগুলো, এই প্রপোজালগুলোকে যদি আপনারা পরবর্তীতে প্রজেক্ট আকারে নিতে চান, এই আমাদের প্ল্যানে এই রিকমেন্ডেশনগুলো থাকবে। সুতরাং অন্য যারা আছে যদি আরএসডি জুরিসডিকশন যেটা থাকবে সেটা আরএসডি করবে, যেটা এলজিডি জুরিসডিকশন থাকবে সেটা এলজিডি করবে, যেটা মিউনিসিপ্যালিটি জুরিসডিকশন সেইটা মিউনিসিপ্যালিটি করবে। তখনই দেখা যাবে এই শহরটা আসলে সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো এই পর্যায়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি নিতে পারি, অথবা আমরা আপনাদের খাল কেন্দ্রিক একটা ডেভেলপমেন্ট আছে সেটা আমি আসলে দেখাতে চাই। শেষ করুন তারপরে একটা সুন্দর খাল আছে, কিন্তু আমরা প্রায়শই যেটা করি যে আমাদের সবচেয়ে ভালো জিনিসটা কি আমরা সবচেয়ে খারাপ জিনিসে কনভার্ট করে ফেলি। খারাপ জিনিস মানে ওটাতে আমরা ময়লা ফেলে, ওটাতে ধরেন আমাদের যত সুয়েজ লাইন আছে ওটাতে যখন দিয়ে দিই ওই খালের পাশে যাওয়া যায় না, মশা হয়, দুর্গন্ধ হয়, তাই না? তো সেই চিত্রটা আমরা একটু দেখবো যে এবং এটা কত সুন্দর জায়গা তৈরি হতে পারে। আমাদের এই যে চেষ্টাটা তৈরি করেছে আমাদের সাথে ইউনিভার্সিটি স্টুডেন্টরা এবং শিক্ষকরা আমাদের সাথে ছিলেন। আসাদুল্লাহ ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট, তারা আমাদের এই জায়গাটায় সাহায্য করেছে। আমি সরাসরি আমাদের প্ল্যানটাতে চলে যাই। দেখেন সিওর মোড় থেকে আমাদের যে ঘাট সেটা বেশি না, 2 থেকে 2.5 কিলো হবে, তাই না? এরকম একটা জায়গা। কিন্তু এই জায়গাটা শুধুমাত্র যদি দুই পাশে ওয়াকওয়ে তৈরি করে দিতে পারি এবং কয়েকটা জায়গায় শুধুমাত্র ঘাট বানিয়ে দিতে পারি,
এইটা সারা বাংলাদেশে একটা অ্যাট্রাকটিভ পর্যটন কেন্দ্র তৈরি করতে হবে। আমি ব্যবস্থাতে দেখাই এবং সাথে কিছু ম্যানেজমেন্ট করতে হবে। সেই ম্যানেজমেন্টের জন্য ম্যানেজমেন্টগুলো করতে হবে। আমি জাস্ট একটু মাস্টার প্ল্যানের সাথে আমাদের কয়েকটা জিনিস বলি এক্সাম্পল দেখাই। সবগুলোর মধ্যে দেখেন আমাদের যে লঞ্চঘাট যেটা আছে এক্সিস্টিং একদম নদীর পাশে যে কর্নারটা আছে এই কর্নারটাতে সেই কর্নারটা কত সুন্দর, অনেক বেশি কষ্ট না কিন্তু ম্যাডাম। এখানে আমরা যদি সামান্য ইন্টারভেনশন করি এই জিনিসের দিশা কিন্তু পাল্টে যায়। এবং আমাদের পুরো এই খালটার দুই পাশ দিয়ে যদি আমরা ওয়াকওয়ে, সিম্পল একটা ওয়াকওয়ে এবং কিছু কিছু জায়গায় ঘাট তৈরি করতে চাই, আমি বাকি উদাহরণগুলো দেখাই। দেখেন পরবর্তী আরেকটা ঘাট যেটা আমাদের চোখে দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে, এই যে এই কর্নারটাতে দেখেন জাস্ট আমাদের এই বাজারটার পাশ দিয়ে যে রাস্তা দেখাচ্ছে তার পাশে যে ঘাটটা, মানে কত সুন্দর একটা ঘাট তৈরি করতে পারে। তারপরে দেখি আমাদের এই জায়গাটা একটা মন্দিরের মতো আছে যেখানে ওই যে জিনিসপত্রগুলো তৈরি করে সেই জায়গাটাকেও রিডিজাইন করা যেতে পারে। এরপর আমরা আসছি আরেকটা জায়গায় বোর্ড তৈরি করে আপনাদের এই পাশে, সেই লোকেশনটা আমি দেখাই। এই যে এই জায়গাটায় বোর্ড তৈরি করে দেখেন, মানে এই যে স্পেসগুলো আছে সেই ওয়াকওয়ে দিয়ে এই স্পেসগুলোকে কানেক্ট করা। আমি জাস্ট আমাদের যারা বাংলাদেশ থেকে বিদেশে যায় বিশেষ করে তারা দেখবেন যে 2-3 কিলো হাঁটা একদম প্রতিদিন কোনো ব্যাপারই না, মানে এটা 20 মিনিটের হাঁটার ডিসটেন্স। আমার শহরের বিভিন্ন যে ফ্যাসিলিটিগুলো আছে ওই নদীর পাশে যে ওয়াকওয়েটা আছে এবং এইগুলো হলো আমার নোডাল পয়েন্ট, কানেক্ট করবে আমার নদী আমাদের খাল, আমাদের শহরের বিভিন্ন লোকেশন এবং হলো আমাদের ওয়াকওয়ে। এবং লোকজন দেখবেন যে যখন এই নরমাল ট্রাফিক মানে রাস্তা দিয়ে আসার পরিবর্তে ওই ওয়াকওয়েটা আসলে ব্যবহার করতে, এটা ইন্টারেস্টিং হয়ে যাবে। এরপরে দেখি আমাদের নরমাল সিটিং জায়গা, বেশি কিছু না, সামান্য একটু এরকম ফ্যাসিলিটি তৈরি করে দিতে পারলে খালের পাশ দিয়ে অনেক পাবলিক স্পেস কনভার্ট হয়ে যাবে। কিন্তু এই কাজগুলো করার জন্য ওইখানে কিছু আমাদের বাধা আছে, বাধাগুলো আমি একটু দেখাই। একটা ছবি আমি দেখিয়েছি, বাকিটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। দেখেন শুধুমাত্র এই জিনিসটা একটু রিয়াক্ট করতে হবে। তো এখানে যদি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, কারণ এটা মিউনিসিপ্যালিটির আন্ডারের জায়গা, ওইখানে যদি শুধুমাত্র ওয়েস্ট ফেলাটা বন্ধ করা যায় আর ড্রেনেজ থেকে যে আমাদের যে মানে ঝুলন্ত টয়লেট যেগুলো আছে সেইগুলো যদি শুধু অফ করা যায়, এইটাই কিন্তু কনভার্ট করে ফেলা সম্ভব। আমাদের কাছে সেই পুরো এটা ডিটেইল ড্রয়িং এবং প্ল্যানগুলো আছে, আপনাদেরকে আমরা পুরাটাই দিব যদি আপনারা করতে চান। এইটা আপনার পুরো মিউনিসিপ্যালিটিকে মানে সারা বাংলাদেশে লুক্রেটিভ করতে হবে শুধু একটা জিনিস, এবং আপনার এটা আলাদা ব্র্যান্ডিং তৈরি হবে। ম্যাডাম আমি এখানে থামছি, তো এরপরে যদি কারো কিছু বলার থাকে, আমরা আসলে এই শহরটাকে এরকম সুন্দর দেখতে চাই। এখন আপনাদের থেকে আমাদের মানে শোনার পালা। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ। এই যে নগরের যে মাস্টার প্ল্যান, এটা সরকারি একটি বড় ধরনের উদ্যোগ যে একটি শহরকে কিভাবে পরিকল্পিতভাবে বসবাস উপযোগী করা যায়। তো আপনাদের আমি সবগুলো প্রেজেন্টেশন দেখে কথা বলে ভালো হতো, তবে যে প্রেজেন্টেশনগুলো দেখেছি তাতে মনে হয়েছে যে আপনারা বেশ শ্রম দিয়েছেন এবং কাজ করেছেন। তো এই কাজের একটা আউটপুট আপনারা আমাদেরকে দিয়ে যাবেন যে ভবিষ্যৎ নগর পরিকল্পনায় আমাদের পিরোজপুর শহরটি কেমন হওয়া দরকার। এখানে আমি আপনাদের সাথে অন্য আর আগেও বসেছি, আমার বিভিন্ন কোশ্চেন আপনাদের কাছে ছিল। আমাদের যেটা জানেন যে আমাদের আয়ের উৎসটা কিন্তু খুবই সীমিত এবং আমাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না। তো এই যে একটি পরিকল্পিত নগরায়ন, এটা এই মাস্টার প্ল্যান থেকে আমার যেটা মনে হয়েছে এটার যে গ্রাফিক্যাল স্ট্রাকচার যেটা হচ্ছে যে আপনার রোড কনস্ট্রাকশন, হ্যাঁ, বা যে বড় বড় কাজগুলো, এগুলোকে আমরা যদি সরকারি কোনো সহায়তা পেয়েছি একটা প্রজেক্টের মাধ্যমে সেই স্ট্যান্ডার্ড লেভেলে করে দিই, তারপর থেকে ছোট ছোট কাজগুলো লিঙ্কেজগুলো এগুলো আমরা করতে পারি। আপনারা এখানে অনেক 29 বর্গ কিলোমিটার আমার এই শহরটি, কিন্তু এই 29 বর্গ কিলোমিটারের মধ্যে বেশিরভাগই হচ্ছে গ্রাম এরিয়া। কিন্তু গ্রাম এরিয়া যদিও হবে তার মেঠো পথ আছে, তার নদীর পাশে রাস্তা 2-3 ভাগ হয়ে যাওয়া, হ্যাঁ, মানে তাকে তো আমি ইগনোর করতে পারি না, তার ওখান থেকে আমার কোনো ইনকাম নাই কিন্তু আমি তাকে ইগনোর করতে পারি না, হ্যাঁ, তার সুবিধা
সুবিধা অসুবিধা দেখতে হয়। তো এই যে নগর পরিকল্পনা এবং এই নগর পরিকল্পনার সাথে বাস্তবায়ন মানে খুবই একটা রিলেশনশিপ আছে, আর্থিক রিলেশনশিপ। আপনারা জানেন যে আমরা এলপিডি থেকে হয়তো 1 কোটি টাকার মতো পাই, আর আমাদের যে টিআর কাবিখা 1 কোটি টাকা বা কাছাকাছি পাই, 50-60 লাখ টাকা পাই। এটা হচ্ছে নর্মাল ন্যাচারাল সরকারি বরাদ্দ। এরপরে যদি বিশেষ কোনো প্রজেক্ট আসে, সেই প্রজেক্টের এগেইনস্টে আমরা বড় কিছু কাজ, যেটা আমরা 9 কোটি টাকার কাজ সর্বমোট, মানে বড় বলতে 9 কোটি টাকার কাজ পেয়েছে। তা হচ্ছে যে কোভিড প্রজেক্ট বলতে আমাদের বড় বড় রাস্তাগুলো, বা যখন করোনার পরে যে প্রজেক্টগুলো এসেছিল সেটার একটা প্রজেক্ট হচ্ছে কোভিড প্রজেক্ট। তো 9 কোটি টাকা একটা শহরের ডেভেলপমেন্ট বা স্ট্রাকচারাল পরিবর্তনের জন্য কিছুই না। আমি একটা গ্রামে হেঁটে আসছি, আমাদের একদম শেষ প্রান্ত, তো সেখানে আমাদের একটা রাস্তা হচ্ছে। তো এই যে শহরের দিকে আমরা ছুটছি, আমরা কিন্তু শহরের ভিতরে প্রচুর আবাসিক প্ল্যান, আবাসিক যে প্ল্যান ছাড় করছে বা প্ল্যান হচ্ছে যে বাসা বাড়ি তৈরি করার, মানে আমার শহরটুকু সংকুচিত হয়ে যাবে, গ্যাদারিং তৈরি হবে। আবার আমার সেই যে বিশাল যে আমি আবাসিক মানে এরিয়া তৈরি করতে পারতাম, সেখানে আমি যদি নাগরিক ফেসিলিটিস না দিতে পারি, সেখানে তো আবাসিক প্রজেক্ট তৈরি হবে না। কারণ প্রজেক্ট আর আমরা তৈরি করে দেবো না, জনগণ সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে নিজে থেকে প্রজেক্ট দেবে, হাউজিং এর প্রজেক্টগুলো জনগণই দেবে, আমরা হয়তো এরিয়াটা সিলেক্ট করতে পারি। বাট আমি আমার শহরের যে বর্তমান যে জনসংখ্যা আছে, তাদের বসবাসের চাহিদার জন্য আমি কিন্তু দৈনন্দিন যে ছাড় করা, এই যে আমাদের ইটা যে মানে প্ল্যান পাস বা বিল্ডিং তোলা, এগুলো কিন্তু আমি বন্ধ করতে পারছি না। ইভেন আমাদের এখানে যদি কোনো চাকরিজীবী আসে অন্য জায়গা থেকে বদলি হয়ে, সে তার ফ্যামিলি নিয়ে থাকার মতো এই 10 দিন পুরো একটা বাসা পায় না। হ্যাঁ, হয় বাসাটা মানে টুলে পাওয়া খুব কঠিন। আপনি আপনার কান্ট্রিতে গেলেন, তাহলে আমি যদি কিছু অফিসে চাকরি করি, আমি যাবো যে আমার 2 কিলোমিটারের ভিতরে থাকি, আমার স্বাভাবিকভাবেই আমার এমন ডিস্টেন্সে থাকতে হবে যে আমি বিপদে পড়লে হেঁটে যেতে পারি। এরকম সব খাই, আমি তো সবসময় 100% ট্রান্সপোর্টের উপর নির্ভর করতে পারবো না। যারা এই বিভিন্ন ব্যাংকে চাকরি করে, শহরের ভিতর যে ব্যাংকগুলো আছে, সেখানে তাকে যে এই যে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। তো সেই ধরনের কোনো হাউজিং বা থাকার মতো কোনো পরিবেশ আমাদের আসলে নেই। তারপরে এই যেটা যে আমাদের যে আপনি যেটা বলেছেন যে আমরা এটা ভেনিসের মতো হতে পারতো, আমাদের যে এত ওয়াটার নেই, কিন্তু প্রত্যেকটা নদী মানে খনন করা দরকার। মানে খুব ছোট ছোট খাল, মানে একটা খাল হিসেবে যেখানে 30 ফিট, সেটা এখন 5 ফিট অবশিষ্ট নাই। আমরা যখন কাজ করতে যাই, আমরা দেখি যে ওটা বিএসসি বা গভর্নমেন্ট নামে হয়ে গেছে। তো এই যে এখানে আমাদের মামলার বিষয় আছে, আমাদের দখলের বিষয় আছে, তো সেখানে এত আর্থিক সীমাবদ্ধতার ভিতরে আমরা কোনো পরিকল্পনা মাথায় নিতে পারি না। হ্যাঁ, আমরা যদি কোনো পরিকল্পনা নিব, আমি বেসিক নিড কমপ্লিট করতে আমার জীবন শেষ। হ্যাঁ, এখানে যদি আপনি দেখেন যে আমার যেটু এটাকে বড় নাই মাথার উপযোগী করে দেবো, সেগুলো বেশি তো যাচ্ছে না। সেই অনুযায়ী আমরা অ্যাসিস্ট্যান্ট করে দিচ্ছি, আমাদের 30 কোটি টাকা শুধু আমদানি করে আছে। তো আমি যেহেতু বছরে 1 কোটি টাকার কাজ করি না, তাহলে আবেদনের উপর আবেদন জমা হয় এবং আমি শুধু সবসময় মেরামতের উপরেই থাকি, যে ওই রাস্তাতে একটু মেরামত দরকার, ওইটা মেরামত দরকার, শহরের রাস্তাটা মেরামত দরকার। তো এই যে সীমাবদ্ধতা, এগুলো আপনি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আপনারা যে ফোরামে কথা বলবেন, এটা দেওয়ার পরে তো আপনাদের একটা সাবমিট করার জন্য আপনি এখানেও করবেন, ওখানেও করবেন। তো আমাকে যদি রাইট ট্র্যাকে তুলে দেওয়া হয়, আমাকে বলতে এই যে বাংলাদেশের যাদের ইনকাম কম, সব পৌরসভার অবস্থা কিন্তু আমার মতো না। যে এইটা 100 বছর আগে পৌরসভা, কিন্তু মনে হয় যে গতকালও এর জন্ম হয়, মানে এখন এটা পৌরসভার জন্মই হয়নি, এরকমটা মনে হয়। এর থেকে অনেক ইউনিয়নেরও অনেক ইনকাম বেশি থাকতে পারে। তো সেটা হচ্ছে যে আমাদের যাতে রাইট ট্র্যাকে তুলে দেওয়া হয়, তারপরে আমাদেরকে ছেড়ে দিয়ে আমরা দৌড়াবো। কিন্তু আমাকে যখন মানে সাঁতার কাটতে সুবিধা হচ্ছে না, তখন কিন্তু এই সকল পরিকল্পনা এবং এত অর্থ ব্যয়, আপনাদের মতো যারা মেধাবী আছেন তাদের শ্রম ব্যয়, এটা কিন্তু আপনি বাস্তবে দেখে যেতে পারবেন না। হ্যাঁ, বাস্তবায়ন হবে না, তখন এই ফাইলগুলোই থাকবে আমাদের সকল রিপোর্টের মতো। আমাদের বেশিরভাগ অপরাধ ঘটে বা যেগুলো সমস্যা হয়, আমরা একটা রিপোর্ট দিই, রিপোর্টটা কি হলো ওটা ওই ফাইলগুলোতে পর্যন্তই থাকে। যতদিন
এডিবি থেকে আমরা 1 কোটি টাকার প্রজেক্ট পাই একটা বছরে। 1 কোটি টাকা তো আপনার এই যে একটা রোড নিয়েছি শহরে 700 মিটারের ওইটা নিয়েছি 1 কোটি 30 লক্ষ টাকা। এডিবি কথা হচ্ছে ব্যাংকের কথা হচ্ছে আচ্ছা সেটা তো রাষ্ট্র নেয়, আমরা কিন্তু ওই পরিকল্পনার সাথে না, সেটার জন্য আপনাদের এখানে প্ল্যানিং ডিপার্টমেন্ট আগে দেখতে কোনো প্ল্যানার এখানে নেই, মানে আপনাদের যদি একজন প্ল্যানার এখানে থাকতো প্ল্যানার লাগে না। আমরা 100 কোটি টাকার যে প্রজেক্ট আমরা গভর্নমেন্টকে দিয়েছি অলরেডি, যে আমরা সাবমিট করেছি যে আমাদের এই বড় বড় রোড আছে, এই রোডগুলো ছাড়া আমার কোনো ডেভেলপমেন্ট না। আমার এই কনস্ট্রাকশন শুধু রোড কনস্ট্রাকশনের জন্য তো আমরা টাকা চাই, আর কিছু কিন্তু এখন চাচ্ছি না। তো সেটা কিন্তু আলোর মুখ দেখেনি গভর্নমেন্ট, কিন্তু এই অর্থ বছর প্রায় শেষ হয়ে যাবে, আমরা কিন্তু প্রজেক্ট দিয়ে বসে আছি। এলজিবিতে যে সমস্ত প্রজেক্টগুলো হয়, বড় বড় যে প্রজেক্টগুলো হয়, দেখি যে 30 পৌরসভা, 32 পৌরসভা, 28 পৌরসভা, এরকম কিন্তু এই ডিপিএইচি থেকেও অনেক প্রজেক্ট অনেক সময় করে, এরকম অনেক বড় বড় নাম দিয়ে পৌরসভাগুলোতে। সেই জায়গাগুলোতে আসলে যদি পিরোজপুরের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো যদি ওই জায়গাগুলোতে রাইটলি অ্যাড্রেস করা যায়, যে আমাদের আসলে এই একই প্রবলেমগুলো আছে, যখন এই ন্যাশনাল লেভেলে যখন প্রজেক্টগুলো সাস্টেইনেবিলিটিটাকে কিভাবে করা যায়, এইটা হচ্ছে আমাদের কি অবজেক্টিভ। তো আমরা অলরেডি আমাদের আগের যে প্রেজেন্টার ছিলেন উনি এইখানকার যে অ্যাক্টিভিটিসগুলি জিওলজিক্যাল অ্যাক্টিভিটিস দেখানো হয়ে গেছে। আমি মূলত একবারে ভূমিকম্পের যে ইয়েটা সেটাতে ফোকাস করেছি, যে আসলে আর্থকুয়েকটা কি। আর্থকুয়েক সে মূলত হচ্ছে যখন আমাদের প্লেট মুভমেন্ট হয়, প্লেট মুভমেন্টের ফলে আমাদের যে এনার্জিটা রিলিজ হয়, এই এনার্জি রিলিজের কারণে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েভ আমরা যদি এই সাইক্লিক ওয়েভ আমাদের এখানে একটা এনার্জি রিলিজ হচ্ছে, দেখা যাচ্ছে যে সাইক্লিক ওয়েভ জেনারেট করছে, এবং আমরা যে আমাদের যে স্ট্রাকচার বা যে ধরনের ইয়ে থাকে মাটির উপরে সেগুলো এফেক্টেড হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি বাংলাদেশের অবস্থাটা কি, বাংলাদেশ এমন একটি পজিশনে আছে যে আমরা দেখি এই পাশে ইন্ডিয়ান প্লেট, এই পাশে হচ্ছে ইউরেশিয়ান প্লেট, এবং এই পাশে এইটা হচ্ছে বাংলাদেশ। তিনটা প্লেটের একটা সংযোগস্থল এই যে বাংলাদেশ অবস্থান করতেছে। এই ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কিন্তু এমনি আর্থকুয়েক রিস্কের মধ্যে আছে। তার উপর আর এটার বাড়াই দিচ্ছে, রিস্কটা বাড়াই দিচ্ছে আমাদের পুয়ার প্রিপেয়ারনেস এবং অ্যাওয়ারনেস। এইটার কারণে আমাদের রিস্কটা আরো বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি ন্যাশনাল কনটেক্সটে দেখি, খুব রিসেন্ট বিল্ডিং হচ্ছে 2 তলার উপরে আছে, এবং আমরা যদি দেখি মোস্ট অফ দ্য যে 2 তলার উপরে বিল্ডিং গুলো সেগুলো কিন্তু সব এই জায়গাটার মধ্যে, যে আমাদের যে এসিও মোড় থেকে যে বাজারের দিকে যে রোডটা, এই রোডকে কেন্দ্র করেই আসলে আমাদের সব বিল্ডিং গুলি দেখা যাচ্ছে। এবং আমরা একটা হটস্পট অ্যানালাইসিস করেছি, যে এই হটস্পট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখছি যে পিরোজপুরের যে এই যে সারাউন্ডিং জায়গা, সিও মোড় থেকে যে আপনার গভর্নমেন্ট স্কুল, সুরওয়ার্দী কলেজ, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুর মধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের কনসেন্ট্রেশন এবং আর্থকুয়েক হলে এই জায়গাটা হচ্ছে ঠান্ডার বেশি। যদি আর্থকুয়েকের থাকে এই জায়গাটা এখন আমরা রেকর্ড অ্যানালাইসিসের মাধ্যমে দেখেছি যে আমরা আমাদের যে বোর্ড মানে প্রিফার্ড ইভাকুয়েশন বোর্ড, যদি আমাদের এই কোনো ধরনের ভূমিকম্পে এই এরিয়া এফেক্টেড হয়, সেই ক্ষেত্রে আমরা যে কমলা রঙের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো আমাদের ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে ইভাকুয়েশন পারপাস। এছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই, এই রোডগুলোকে ব্যবহার করতে হবে। আমাদের কাছাকাছি হচ্ছে আমরা 3টা পাচ্ছি, ওপেন স্পেস পাচ্ছি, যেগুলোতে আমরা ইমার্জেন্সি সেটেলমেন্ট শেল্টারের ব্যবস্থা করতে পারি। সেটা হচ্ছে সুরওয়ার্দী কলেজ মাঠ, তারপরে হচ্ছে কমিউনিটি
স্কুলের মাঠ আর একটা পুলিশ এরিয়া। এই তিনটা হচ্ছে আছেন আমাদের বাইরে যারা তারা একটু মতামতের জন্য অনুরোধ করছি। মমতা একটু মাইক্রোফোনটা নিয়ে যান একটু। আমি হাবিবুর রহমান, সদস্য টিএলসিসি বিরোধী পৌরসভা। আমাদের একটি চমৎকার নগর উন্নয়ন পরিকল্পনা উপভোগ করলাম। নিঃসন্দেহে চমৎকার একটি নগর উন্নয়ন পরিকল্পনা। তবে আমার ছোট ছোট কয়েকটি অবজারভেশন। এখানে আপনারা যেটা বলেছেন সুন্দর যে আমরা সড়ক পথের পাশাপাশি নৌপথ করতে পারি, এটি চমৎকার পরিকল্পনা। এবং সেখানে আমরা একটা মাস্টার প্ল্যান দিয়েছেন যেটি দামোদর খাল নদী, ওটা হ্যাঁ দামোদর নদী ছিল, এখন খাল হয়েছে। চমৎকার ড্রেনের পর্যায়ে চলে যাচ্ছে। এখন ড্রেনের পর্যায়ে। এবং আপনি ওয়েস্টেজ দেখেছেন যে ওয়েস্ট ফেলা হয় বাজার থেকে, এটি চমৎকার। তারপরে আপনারা পাবলিক টয়লেটের কথা বলেছেন, শহরে পাবলিক টয়লেট একেবারেই কম, 2-1টি মাত্র পাবলিক টয়লেট আছে। বৃহস্পতি পৌরসভায় একটি মাত্র বাজার, যেটা আসলে মানুষের জন্য খুবই কষ্টসাধ্য। একটি বাজারে পৌরসভায় লক্ষাধিক মানুষ বসবাস করেন। ড্রেনেজ সিস্টেমটাকে একটু বেশি কার্যকারিতা বেশি নজর দেবেন। বৃহস্পতি শহরে কিন্তু আপনারা বলেছেন 377 কিলোমিটার রোড, এর মধ্যে ড্রেন আছে সম্ভবত কত কিলো বললেন আমার খেয়াল নেই, অনলি 38। জি, এই ড্রেন। এই জন্য শহরের রাস্তা করলে ড্রেনেজ সিস্টেম যেন সাথে থাকে। রাস্তার সাথে ড্রেন না থাকলে ড্রেনেজ সিস্টেম ছাড়া একটি শহরের প্রাণ ড্রেনেজ সিস্টেম। একটি শহরের পরিচ্ছন্ন শহর করতে গেলে আপনার ড্রেনেজ সিস্টেম আগে দরকার। আর একটা বিষয় হলো যেটা বললাম হাইড্রো সার্ভিসে আপনারা অন্তত একটা জিনিস আর একটা স্টাডি করবেন, যেটা হলো বলেছেন নদী। এই নদীটা আসলে কত বছর পরে এর স্টেট হতে হতে এই শহর থেকে উঁচু হয়ে যায় এবং এই পানিটা শহরে ঢুকে যেতে পারে। এটা আপনারা বলেছেন 20 থেকে 30 বছরের মধ্যে শহর জলপথ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আমার কাছে মনে হয় তার আগে হয়তো হয়ে যেতে পারে। আর একটা বিষয় হলো যেটা আপনারা বলেছেন খাল ম্যানেজমেন্ট। বৃহস্পতি শহরে থেকে খাল না, বৃহস্পতি শহরে আমরা অনেক প্রকার একাধিক খাল, 20 থেকে 25টি খাল আছে। এবং আপনারা যদি ড্রেনেজ সিস্টেমটা যদি সেভাবে না করা যায় রাস্তার সাথে, তাহলে যদি খালগুলা পুনঃখনন করা যায় তাহলে কিন্তু শহরে জলাবদ্ধতা থাকবে না। একটা সময় এই খালগুলো নিয়ে একটি নগর পরিকল্পনা দরকার। আর একটা বিষয় হলো আমাদের নগরায়ন, যেখানে আপনারা রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এই ভবনগুলো হচ্ছে। ওই ম্যাডাম বলেছেন যে শহরে আসলে অনেক একাধিক ভবন হচ্ছে কিন্তু থাকার উপযোগী নেই। আমাদের শহরে আসলে পৌরসভায় আসলে প্ল্যান দেওয়া হয়, প্ল্যান দিয়ে বিল্ডিং করতেছে। বাট এই যে ভবিষ্যৎ 50 বছর 100 বছর পরের পরিকল্পনা, একটি বাসা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না যেখানে বসবাসের উপযোগী এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। সেখানে অনেক ঝামেলা আছে একটা বাসায়, সেটা আসলে কেউ এভাবে ইয়াও করেন, এটা তদারকিও করেন। এই জন্য এই যে নগরায়ন, এই শহর থেকে এই যে আপনারা বলেছেন যে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল যে ভবনগুলো বাইরে নেওয়ার জন্য, এটা সবচেয়ে উত্তম পরিকল্পনা। শহরের ভিতরে আসলে এইভাবে যদি একের পর এক বিল্ডিং হতে থাকে, একটা সময় আপনারা যে বলেছেন যে ন্যারো রোড, ম্যাক্সিমাম রোড ন্যারো এবং 10 ফিট 12 ফিট সর্বোচ্চ হয়তো 15-18 ফিট হবে শহরের রাস্তাগুলো। শুধুমাত্র ওই যেটা আপনারা যেটা বলেছেন যে আপনি মনে করেন যে এখন একটি শহরে একটি পৌরসভায় আপনার আয় কম, তারপরে বরাদ্দ কম। এখন আপনি যখন শহরে রাস্তা করতে যাবেন আপনাকে অধিগ্রহণ করতে হবে। আপনি অধিগ্রহণ করে রাস্তা বহন করতে পারবেন না, কারণ একটি শহরে অধিগ্রহণ করতে গেলে এখন অনেক কষ্টই। এই অধিগ্রহণ করে রাস্তা বহন করা হয়ে যায়। আমার একটা অনুরোধ হলো যে আপনারা যেহেতু শহরের রাস্তাগুলো রয়েছে আপনিও এরকম যায় এই পরিকল্পনা। শহরের রাস্তার বাইরে যেমন দামোদরের ওখানে একটা রাস্তা আছে, কিন্তু ওটা নিয়ে আমরা একটু বড় করতে পারি, তাহলে আমরা কিন্তু শহরের চাপ কমে যায়। তার মানে শহরের বাইরে যে রাস্তাগুলো বাইপাস রোড বলা হয়, যেগুলো আমরা শহরের মেইন রোড ব্যবহার না করে বাইপাস রোডটা যদি আমরা একটু ডেভেলপ করতে পারি কোনোভাবে, তাহলে হয়তো শহরের উপরে চাপ কমে যাবে, গাড়ি ঘোড়ার চাপ কমে যাবে। এভাবে যদি আমরা এমার্জেন্সি পয়েন্ট তিনটা বলেছেন, একটি সরকারি কলেজ, একটি গভর্নমেন্ট হাই স্কুল, একটি স্টেডিয়াম, এই যখন বন্যা দুর্যোগের সময় এটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দুটো বিষয় হলো বন্যা হয় বর্ষা মৌসুমে, কিন্তু আপনারা যে তিনটা পয়েন্ট বলেছেন এই তিনটাই করে থাকে। আমি ভোলা দেখেছি যখন ভোলায় বন্যায় নদী ভেঙে ভাঙনে হাজার হাজার লোক কলেজ মাঠে জায়গা নিয়েছিল, মাঠটা বসছিল, ওখানে প্রতিদিন দিয়ে ইমার্জেন্সি 1 সপ্তাহ 15 দিনের জন্য থাকে। বাট ব্রিজপুরের ম্যাক্সিমাম মাঠ ভরে থাকে বর্ষা মৌসুমে।
এখন আর বন্যা হলো, প্রচুর বন্যা হলে শহরে আমরা এমার্জেন্সি লোক নিয়ে এসে কম্পিউটার মারবি না, ওখানে থাকার কোনো অবস্থা নেই। ওখানে পানি ভরা থাকে 2-3 ফিট, সরকারি কলেজের মাঠ সব পানি ভরা থাকে। এই জন্য এই মাঠগুলো ডেভেলপমেন্ট করা হয়, এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর সর্বোপরি ধন্যবাদ আপনাদেরকে, চমৎকার একটু উপস্থাপনা দেখেছি আমরা। এইভাবে যদি নবায়ন করা হয় তাহলে হয়তো বিনোদপুরবাসী সুন্দর। আরেকটা বিষয় হলো যে ওয়াটার, ওই ম্যাডাম বলেছেন যে আমরা যেখানে পানির বিছানায় ওয়াটার কম, সেখানে আমরা গভীর নলকূপের ডিপ স্থাপন করে আমরা যদি শহরে যে পানির চাহিদা বেশি, আমাদের সাপ্লাই কম, আমরা পরিশোধন কম করতে পারতেছি, এটা সাথে এক করতে পারলে ভালো হয়, গুড। কিন্তু আমরা সাধারণত সার্ভিস ওয়াটার ব্যবহার করা উচিত, কারণ আমাদের নদী চারিপাশে নদী। আমরা চাই সার্ভিস ওয়াটার ব্যবহার করতে, এর জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা উচিত, এবং এর ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে পারলে বিনোদপুরবাসী হয়তো এই যে পানি যে আমরা দুর্ভোগ এটা থেকে মুক্তি হবে। এটা খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আমরা ট্রান্সপোর্টেশন নিয়ে গেলাম, এই আমরা দেখছি যে ধরেন বড় একটা বাজার হয়, শিবপুর থেকে যে বড় বড় যে রাস্তা একটা রোড গড না করো আসলে যে কোনো ইনসিডেন্ট ঘটে এখানে যাওয়ার মতো কোনো ফ্যাসিলিটি নাই, যে কোনো দুর্যোগ যে কোনো দুর্যোগে যাওয়া সম্ভব না। কিন্তু বাস্তবে কিন্তু ওয়ার্ডিং গুলো ডিফিকাল্ট। আমরা চাচ্ছি যে ডেভেলপমেন্টটা আমরা যে প্রপোজাল যে করছি এই ক্ষেত্রে অন্যদিকে সরাই আস্তে আস্তে নতুন বাজার করে নতুন করে আস্তে আস্তে মানুষ ওইদিকে ডাইভার্ট হবে। রেজাল্ট এখানে ডেভেলপমেন্টকে আমরা নিরুৎসাহিত করে এখানে যেটা আছে এটা ম্যানেজমেন্টে যাবো, নতুন জায়গায় আমরা ডেভেলপমেন্ট চলে যাবো। আরেকটা যেটা বলছি ড্রেনেজ ফান্ড, আমাদের সেটা আমরা করি না। আমরা ড্রেনেজের জন্য একদম মানে আরএন বেলুটা নিয়ে আমরা এই নিষ্কাশন ব্যবস্থা কোন জায়গায় গিয়ে কোন দিকে গিয়ে নদীতে যাবে সেই বইটা আমরা করছি, এবং সেটাই কি অবশ্যই দামোদর খালকে আমরা ধ্বংস না করে এটাকে রিভাইভালাইজেশন করতে পারি, পুনরুদ্ধার করতে পারি, এটাই কিন্তু শহরে একটা প্রাণ ফিরে আসবে। এতটুকু যে আমরা করতে পারি মানে রোড নেটওয়ার্ক, ড্রেনেজ সিস্টেম, আর শুধু দামোদর না আমরা শুধুমাত্র এইটাই যেহেতু সবচেয়ে আপনারা যারা বরাবর আছেন তারা জানেন এটা সবচেয়ে মানে ভাইব্রেন্ট সিটি এনফোর্স করা যায় না মিউনিসিপ্যালিটি থেকে, সো দ্যাট ধরেন আরেকটা প্রাইভেট সেক্টরে তৈরি হতে পারে যেটা মানে হিউম্যান ওয়েস্ট কালেকশনের জন্য বেদার আমরা খাল তারপর আমাদের ট্রেনে ছেড়ে দেওয়া যেতে এতে হবে কি পুরা খালটাই আপনার বিরাট একটা মানে কস্ট ইনভলভমেন্ট তৈরি হবে আবার ওইটাকে ক্লিন করার জন্য। সেটা ফিকাস কালেকশন আমাদের ট্রাক আছে আমরা মাইকিংও করছি আমি কথাই বলি, আমি ভাড়ানি খাল খাওয়ানোর সাথে জড়িত ছিলাম। তো আমাদের সিআই পাড়াতে আমাদের একটা খাল আছে যেখানে আমি কিছুদিন আগে আমরা দখল মুক্ত করেছি। এখানে মধ্যে 100 উপরে ট্যাঙ্কি আছে, সেখানে খালের মধ্যে সরাসরি বা আমাদের মানুষের কনসেপ্টটা হলো কি এমন সিস্টেমের ট্যাঙ্কিগুলো করা হয় যে নিচ থেকে একটু ছায়া রেখে দেয় গিয়ে গাছের মধ্যে, যে ওখান থেকে আস্তে আস্তে ওই লিকুইড আকারে চলে যায়, পানির মতো বোঝা যায় না। এভাবে এই জিনিসগুলো একটা সমস্যা আছে, সবাই অনেক দূর থেকে 300-400 জমি রাখে। এই 300-400 জমি রেখে ভিতরে টোটাল বিল্ডিং প্ল্যানটা ওই জমির দিয়ে করা হয়, এবং খাল পারে ওই তখন খাল দখল, খালের ভিতরে ট্যাঙ্কি করা, সরকারি জায়গা কিভাবে আছে, রাস্তার পাশে কিভাবে, এইভাবে এটা দিয়ে আপনার নকশিং দরকার। মানে বুঝছি মানে আসলে কেউ তো আসলে চায় না, ধরেন আমি ছোট ছোট জায়গায় এরকম আমরা তো প্রোগ্রামে যে প্ল্যানটা দেওয়া হয় এটা কিন্তু সেফটি টেকনিক করে মানে ইয়া করে এরপরে তো করে না, এটা যদি খালের ভিতরে করে জায়গা দেবে। হ্যাঁ আপনার পৌরসভার ল্যান্ডফিল্ড আছে, আপনার যে অনেক সাফিসিয়েন্ট স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্ট আলাদা করা আছে বর্তমানে, এটার জন্য ভ্যাকুয়াম ট্যাঙ্ক আছে। অন্য শহরের একটা एग्जांपल বলি, বাংলাদেশে কিছু কিছু জায়গায় এখন মানে এটা বলে শিডিউল ডিসলাজিং, মানে ধরেন আপনার বাড়ি থেকে আজকে ময়লা নিয়ে এসেছি, কতদিন পরে আবার নিব, আপনার পৌরসভা থেকে কিন্তু সার্ভিস চালু হয় না। না আপনারা যদি চান বাংলাদেশে কিন্তু কয়েকটা থেকে এখন তো ইউজ করে না, ওটা শিডিউল করব কি না, মানে এইটা আপনার এনশিওর করার রাইটটা আছে, এটা আছে
আপনি যদি চান আপনাদের ডিফিনিশনে লক্ষ্মীপুর পৌরসভায় লক্ষ্মীপুর পৌরসভাতে এই জিনিস আছে, লক্ষ্মীপুর পৌরসভা যেভাবে এটা বাস্তবায়ন করেছে, যাদের লাইনটা ড্রেন বা খালে দেওয়া আছে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ আমি জানি বলে এটা বলতেছি, কিন্তু এটা টোটালটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এরকম আরো বেশ কয়েকটা থেকে ঝিনাইদহ, কুষ্টিয়া এগুলাতে করবেন এগুলোর মধ্যে এগুলো থাকবে, এগুলো রাখতে হবে, পরিকল্পনা থাকতে হবে। বলেন আপনাদের কথা চাইতে যাচ্ছি। আমি বললাম যে আমি মিটিং শেষ আমরা করে প্ল্যানিং থেকে এখানে মাঝের সময় আমি আসবো স্যার। আমি সেমিনার থেকে বের হয়ে গেছি, আসলে বসে প্ল্যান তো যুগ প্ল্যান ওরা করেছে। তারপর আপনাদের কথা অনেকে কমেন্ট দিয়েছেন, আমি নাও পেয়েছিলাম। আসলে পৌরসভায় আমি তো অনেক কিছু এখানে আছে, এখানে সমস্যা হলো একটা ছিল যে মানে আইন মানার কোনো ভালাই নেই। এই যে খাল খননে যে মূলত এই যে হাইওয়ে আমাদের বাড়ি কাম করে, তখন তো আসলে বাস্তবতা দেখা গেল কি করে সেফটি ট্যাঙ্কি খালের ভিতরে, একদিন খাল খনন চলতেছে, এর ভিতরে ময়লা থেকে দিচ্ছে। ওখানে যে ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা কিন্তু জরিমানা করছি, ম্যাজিস্ট্রেট ইয়ারও করা হয়েছে বা বাড়ির মালিক করা হয়েছে। এরকম নানাবিধ সমস্যা আছে। আর পিরোজপুর পৌরসভা থেকে আগের থেকে এটা রাজনৈতিকভাবে এরকম হয়ে আসছে, আমি কেউ দোষ দিচ্ছি না। আসলে রাস্তাগুলি সব নেল আর প্ল্যান ওয়াইজ কিছুই করা হয়নি। এখন এটা বাস্তবায়ন করতে গেলে বহুত সমস্যা, এটা পারবেই না, সম্ভবই না। আমার তো সম্ভব যদি সেরকম লোক হয়, বরিশাল সিটির মতো হিরোনের মতো লোকের চাইলে হয়তো পারতে পারে, কিন্তু মানে মেইন সড়কটা এটার কি অবস্থা, তারপরে অন্য যে সড়কগুলি আছে সেম অবস্থা, কোনো কেউ জায়গায় দিতে চায় না। আর বেড়া আর শক্ত করে দেখাতে, কিন্তু আপনার সুবিধা সব লাগবে, ওই ড্রেনের সুবিধাও লাগবে, পানির সুবিধাও লাগবে, সবই লাগবে, কিন্তু জায়গা দেবে না কেউ। এই আসলে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এটা নিয়ে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় এটা নিয়ে মিটিং টিটিং করেছেন, আমি যতটুকু ধারণা। আরো মানুষকে অ্যাওয়ারনেস বিল্ডিং করার জন্য আমি সুপারিশ করবো যে আসলে শহরটাকে সুন্দর করতে হলে সবারই কমিটি সাথ দিতে হবে। এবং আমাদের পৌরসভার অনেক দায়িত্ব আছে। আমরা হয়তো আমরা এখানে চাকরি করি, মূলত যেখানে যে কি পোস্টে থাকে মেয়র বা এদের সদিচ্ছা প্রয়োজন সবচেয়ে বেশি। ওনারা যদি ইচ্ছা করে অনেক কিছু করা সম্ভব। পৌরসভা আইনে অনেক কিছু দেওয়া আছে, অনেক রাইট পৌরসভা করতে পারবে। তাদের বাড়িঘর ভেঙে দিতে পারবে, সেটা করে জরিমানা করতে পারে, তাকে ওই বিদ্যুৎ লাইন মানে সবই করতে পারবে। এরকম রাইট পৌরসভাকে দেওয়া আছে, শুধু সদিচ্ছার হলো যারা এই চেয়ারে থাকবে তাদের সদিচ্ছার প্রয়োজন আছে। ধন্যবাদ। আপনি বলেন নেক্সট। আমি আপনার যে উপজেলা পরিষদের কথা বলেছি যে পৌরসভা করুক বা জনস্বাস্থ্য পরিষদের পাবলিক টয়লেট করুক, যেটাই করুক না কেন, আপনারা প্ল্যান এই যে মাস্টার প্ল্যান যেটা করবেন ওখানে ইন্ডিকেট করে দিবেন যে এই জায়গাটা পাবলিক টয়লেটের জন্য। কারণ আমাদের যে সেই প্রজেক্ট থেকে 3টা বা 4টা পাবলিক টয়লেট করা ছিল, রসুনের হাইওয়ে ভেঙে ফেলেছে। এই জিনিসগুলো একবার করার পরে ভাঙা যায় না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের সেভেন্টাল প্রকল্প ফিজিক্যাল স্টাডি কমপ্লিট করা আছে। আপনার রাজ্য সরকার এখানে ফান্ডিং করবে, দলীয় সরকার না আসলে তারা ফান্ডিং করবে না। এর জন্য প্রজেক্টটা ফিজিক্যাল স্টাডি কমপ্লিট এবং ডিজাইন সহ কমপ্লিট করা আছে এই শহরের জন্য। হ্যাঁ, এই শহরের জন্য। এটা হচ্ছে আপনার যে 3 নম্বর ওয়ার্ডে যে জায়গাটা আছে ওখানে ওখানে আপনার যে 20টা লিটারের পরিশোধনাগারটা আছে, ডিজাইন করা আছে। এবং যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস আমাদের এই নদীর পানিতে লবণের মাত্রা 2000 প্লাস হয়ে যায়, এবং এই টাইমে পানিটা পরিশোধন করার জন্য আলাদা লবণমুক্তকরণ প্ল্যান্ট ধরা আছে। আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন হলে আশা করি কিছু পৌরসভার যে পানির সমস্যা সেটা থাকবে না। আপনাদের যে ডিজাইনটা করা আছে এটা এই জিনিসগুলো আমাদের লাগবে। আরেকটা জিনিস লাগবে, আপনাদের মিউনিসিপ্যালিটি যে সম্পত্তিগুলো আছে না, তাহলে মিউনিসিপ্যালিটি যে সম্পত্তি, তাহলে আমাদের এই সেবা যেগুলো আমরা দিতে চাই, সেবা যেগুলো যেখানে প্রোটেক্ট করতে চাই, তাহলে আপনাদের জমির পরে যদি এটা দেওয়া হয় তাহলে ওটা আমরা সহজে বাস্তবায়ন করতে পারবো। আদারওয়াইজ অন্য জায়গাগুলো আমরা কিনতে হবে, তখন ডিফিকাল্ট। তাহলে আপনাদের যে কাইন্ডলি একটু আপনাদের যে ভূসম্পত্তি আছে, মানে আপনি দাগ নাম্বার যদি বলেন তাহলে আমাদের যেটা দেওয়া যাবে
সেটা বলেছে পৌরসভার জন্য আপনারা যে সেভ করে দিন মাস্টার প্ল্যান সেরকম নাই। আচ্ছা 9 নম্বর ওয়ার্ডে যে আপনাদের জমি প্রপোজাল পৌরসভা থেকে পাঠানো হয়েছে আপনারা যে করব সয়েল টেস্ট স্পেসটাকে ডেডিকেট করে দিন। টেস্ট আপনার যে টোটাল পাইপলাইন এবং ট্রিটমেন্ট প্ল্যান্টের ডিজাইন কমপ্লিট করা, টোটাল পৌরসভা যে পাইপলাইন কোন রাস্তা দিয়ে যাবে, কতগুলো পাইপলাইন হবে, কয়টা মডস জোন হবে, টোটালটা আলাদা আলাদা ডিজাইন করা আছে। এটা কথা আমি বলছিলাম যে ধরেন যে সমস্ত ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদেরকে যদি আপনারা কানেক্ট করেন আপনার তারাই করে দিবেন। ডিপিসির সাথে সেন্ট্রাল কানেক্ট যদি কোভিডের তারপরে নতুন এই খালটার ব্যাপারে আপনাদের কি কিছু কথা বলে যদি খালটার ব্যাপারে ফিনান্স ইলেকট্রিক পারমিশন তো আপনার সাবস্টেশন প্ল্যান্ট এবং ওয়াটার ট্রিটমেন্ট এরা বিলেন বা আদার্স কোনো ফান্ড করবে না। পুরোটা মাস্টার ওয়াটার রুমেন্স আমরা দেব অন্যগুলোতে অ্যাড্রেস করে দেবেন। এখন দেখা যায় যে এই যে হয়তো যেটা পাবলিক টয়লেট আমাদের বাইরে বা থাকতে পারে, খালটা যেটা আছে এটা রাজনৈতিক সরকার ক্ষমতাতে আলাদা ডিপিপি করে করতে হবে। এটা সাথে কোনো ডিপিপির জন্য আপনাদের একটা প্ল্যানিং সেকশন থাকতো যাদের কাজ হতো এরকম প্রচুর ডিপিপি তৈরি করা এবং এই প্ল্যান অনুযায়ী যত প্রকল্পগুলো আমরা দিব এখানে এইবার অনেকগুলো নিয়োগ হচ্ছে আপনার আমরা করি যথেষ্ট চেষ্টা করি, তারপরে তো আমরা ফুটফুটে যাওয়া যথাযথভাবে এটা পারা যায় না। পাবলিক খেপে যায়, একটা ব্র্যান্ড কেন একটা ব্র্যান্ড কেন কিছু করার নেই ভাই, আপনার জান্নাল আপনার রক্ষা করার দায়িত্ব, আমরা একটু সাজেশন করি, এটা আমাদের কাজ। আপনাদের কিন্তু পরিকল্পনা একটা জিনিস সরি স্যার, ওই যে একটা বিষয় কিন্তু এই যে আপনার একটা পৌর শহরে কবরস্থান, একটা কবরস্থানে কিন্তু সংকলন হয় না। এইটার বিষয়ে কোনো প্রতি ওয়ার্ডে 9টা ওয়ার্ডে 9টা কবরস্থান এরকম যদি করা যায় তাহলে কিন্তু একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ হয়, কারণ সবাই কিন্তু একটা কবরস্থানে এসে এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের কবরস্থানের একাধিক থাকা উচিত। ভালো ওইটা আছে ওয়ার্ড ভিত্তিক হলে তাহলে কিন্তু ওই চাপটা শহরের উপর কমে যায়। 2টা কবরস্থান আছে, 2টা আপনার শ্মশানঘাট আছে। ঠিক আছে, এটা আমরা যে এটা যদি ঠিক আছে একটা কথা বলতে চাই, যেমন ওয়াটার বোর্ড, ওয়াটার বোর্ড একটা ট্রিটমেন্ট করে যেটা খাল আছে, প্রাইভেট পর্যায়ে যে পুকুর আছে সেটার বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা আমাদের এখানে। প্রাইভেট যেগুলো পুকুর তারা অহরহ ভরতে আছে, পরিবেশে ক্ষতি করতে আছে, এটা কোস্টাল বেল্ট, সেই হিসেবে তো আমাদের পারমিশন রাখা উচিত। যত ঘূর্ণিঝড় হয় এখানে প্রাইভেট যে ল্যান্ডগুলো আছে সেখানে কোনো মানে প্রাইভেট পয়েন্ট সেটা কোনো পারমিশন যেগুলো মানে ওয়াটার বোর্ডে কি করছে বলো, প্রাইভেট পুকুর পয়েন্ট যেগুলো আছে মানে যেগুলা ধরেন মানে গেজেটেড মানে সাধারণত এই আইনগতভাবে আপনাদেরকে বাধ্যতা মানে আইনগতভাবে এই ক্ষমতাটা দেওয়া আমাদের কাছে তো ডেটাবেস আছে, এটা তো মাস্টারপ্ল্যানে ইনক্লুড করে দেন, তাহলে শক্তভাবে আমরা এনফোর্স করতে পারি। আমাদের দলিল আচ্ছা আমরা মাস্টার প্ল্যানে যে তোমার আমাদের মাস্টার প্ল্যানটা রিড করার জন্য যে ডাটাবেস যেটা আছে এটা রিড করার জন্য আমরা আপনাদেরকে একটু মানে আমরা যেটা করছি আমরা তো করে যাবো, কিন্তু আপনাদের কি এটা রিড করার মতো আপনি জুনিয়র যে এখন ইঞ্জিনিয়ার আছে তাদেরকে একটু আমাদের পাঠান ক্যাপাসিটি বিল্ডিং করতে যে অন্তত এই ডাটাবেসটা এখানে কোথায় কি আছে না মানে ধরেন এগুলো তো একদম মানে প্রত্যেকটা প্লট বাই প্লটের আমাদের ডেটা আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে সেটা তো ধরেন একটা স্পেশালাইজ সফটওয়্যারের মধ্যে আমরা এগুলো দেখি, কিন্তু আপনাদের কিভাবে সহজে এই জিনিস দেখে যখন আপনার কাছে সফটওয়্যারটা আমাদের তো প্রোভাইড করেন, সফটওয়্যার দিতে হবে আপনাকে একটু ট্রেন্ড আপ করে দিতে হবে, মানে ট্রেন করেও দিতে চাই আমাদের টেকনিক্যাল ওদের পড়া সেটাই বুঝো না, যখন আমি তো সাজেশন করি চিঠি হিসেবে দিয়ে তা আমরা পাঠাই আপনাদের ক্রেডিট নিয়ে আপনার ইয়ান যারা আছে ইঞ্জিনিয়ার তাদেরকে দিই আমি সাবস্টেশন ইঞ্জিনিয়ার না আরো দুই একজন আছে আমরা করতে পারি সুযোগ থাকলে আপনারা রেভিনিউ থেকে পাঠায় না আমি বলি মানে এটা ব্যবহার শুধুমাত্র রেভিনিউ থেকেও পাঠাতে পারেন। আর আপনার প্রশ্ন আমি রাস্তাঘাটের প্রশ্নে রোডটা আছে এক্সিস্টিং আমরা বিকল্প রোড 20 টাকা আর 20 বছর এটা কত লাইন দিতে আমরা যে কয়েকটা প্রস্তাব দিছি এটা কয়েকটা প্রস্তাব দিছি তো হ্যাঁ বিকল্প নতুন একদম নতুন হ্যাঁ ওই যে আর আউটার রিং রোড একটা আর আউটার রিং রোড এটা এক্সিস্টিং হয় এই এক্সিস্টিং আসলে 350 হ্যাঁ
আমরা তো নতুন এই এমপ্রেস করছি আমরা ড্রেনেজ প্ল্যানটা করে দিচ্ছি সব আমরা ড্রেনেজ প্ল্যানটা আপনাদের করে দিচ্ছি আগামী 9 তারিখ থেকে আপনি সাধারণ শাখা থেকে একজন রেভিনিউ থেকে একজন অ্যাকাউন্টস থেকে এরকম 3-4 থাকবে চার পাঁচজন পাঁচজন মিনিমাম পাঁচজন দিলে 3 জন রিসিভ করবে এখানে ডেটটা করবেন পাশাপাশি ড্রপ ফেলার মানে র ওয়াটার কালেকশন একটা সিস্টেম চালু আছে ওইখানে আমরা ডাইরেক্ট নদীতে না ফেলে পানিটা ওই র প্ল্যান থাকবে বেশি ইকুইপমেন্ট তারপরে ডিসপোজাল করা হবে এটা পরিবেশনা করা যায় আমাদের ডাইরেক্ট ড্রেন বাই খালে করো পাশাপাশি ভিতরে জায়গা থাকে এখানে 3 মাস লবণ থাকে একটা আর একটা আলাদা থাকে ওই পাশ থেকে কিছু এরিয়া টিউবওয়েলের পানিতে লবণের মাত্রাটা 1000 এর নিচে থাকে আপনার যেটা আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী যে রেঞ্জ আছে 100 থেকে 150 থেকে 600 তার চেয়েও বেশি পৌরসভার এরিয়া এবং পিএসপি টোটাল এরিয়াটাই 600 বেশি লবণের মাত্রা আছে যার কারণে আপনি যদি ট্রিটমেন্টগুলো ওখানে করা হয় তাহলে পুরো এরিয়ার ভিতরে যে গভীর নলকূপ বসানোর জন্য যেটা থাকে আপনাদের এটা উৎসাহিত করতে হবে দ্বিতীয় যে জিনিস হচ্ছে সার্ভেরা পুকুরের কথা বলছে যে আমাদের কোস্টাল এরিয়ার জন্য পানি রিসার্চটা বলার জন্য একটা ব্যাপার থাকে যে পানিটা মাটির নিচ থেকে আমরা পানি উঠাচ্ছি পানি তো ওই জায়গায় রিসার্চ করার জন্য যে পুকুরগুলো যে থাকে ওই পানিগুলো রিসার্চ যে করতে পারে এরকম একটা কোয়েশ্চেন তারা রাখতে ভালো হবে ঠিক আছে আমরা একেবারে শেষ করেছি আমরা আজকে 11:05 আচ্ছা আমরা শেষ করে একটা বলে যে আমরা যেটা আজকে করলাম আমরা কিন্তু যেহেতু আইন হয়েছে আমরা কিন্তু পাবলিক ক্যারিং করতে হবে আমরা কিন্তু আপনাদের যে 9টা ওয়ার্ড আছে তাদের লোকে আমরা এখানে বসে আপনাদের সাথে আলোচনা করে সুইটেবল ডেটে তাদের মতামতটা কিন্তু আবার আমরা নিতে পারবো কারণ আজকে হয়তো যে আমরা আবার আপনাদের এখানে আপনাদের সাথে আলাপ করে আমরা পাবলিক ক্যারিংটা করব আরেকটা মানে বিশেষ তো আজকে ওয়ার্ড স্যার যদি লোক রাখেন এবং আমরা আজকে রাখেন সেই জন্য থ্যাংক ইউ স্যার